আমাকে অনেক সময় অনেকে জিজ্ঞাসা করে, দিদি তোমরা তো কালা জাদু করো, এই যে ধরনের ধর্ষণ নানা রকম হচ্ছে সমাজে, তোমরা এর কিছু করতে পারো না? এই ভদ্রলোকটি এসেছিল আমাদের কাছে মাসে একটা 12 বছরের মেয়ের সাথে যে এইরকম পৈশাচিক ঘটনা ঘটতে পারে, তো ওনার 12 বছরের মেয়ে ধর্ষিতা হয়। আমরা শুধু ভদ্রলোককে বলেছিলাম খুব বেশি হলে 6 মাস, তার সচেতন মনে অবচেতন মনে সমস্ত কিছু দিয়ে সে বলবে আমি আমার পাপের শাস্তি পাচ্ছি, করবো এই কারণে এই ধরনের পাপীদের এই ধরনের অপরাধীদের শাস্তি পাওয়া উচিত। সার্কেলের মধ্যে দাঁড়িয়ে বাঁ হাতে মোড়কটাকে নিতে হয়, অ্যান্টি ক্লকওয়াইজ মোড়কটাকে ঘোরাতে হয় এবং অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি নিচে ফেলতে হবে। ওই সময় এক মারে গলাটা বলছে উনি সবসময় দেখছেন যে কালো একটা ছায়া পাশ থেকে সরে গেল এবং দেখো আমাকে না আয়নার মধ্যে নেওয়ার চেষ্টা করছে। মে মাসে একজন ভদ্রমহিলা আমাদের সাথে যোগাযোগ করে, তখন রাত 3:30 বাজে। ভদ্রমহিলা বলেন আমার হাজবেন্ড প্রচন্ড পরিমাণে সেক্স অ্যাডিক্টেড। তিনি আমাকে বলেন যে পাড়াতে ওই বৌদি আছে না, ওই বৌদি আমার সাথে যেভাবে কথা বলে ঠাকুরপো বলে, ছেলে প্রতিবাদ করছে, বলছে তুই থাম, তুই চুপ করে বস, আমি যা করছি তুই দেখ। বলছে শেষে যেটা করলো সেটা আরো মারাত্মক, তুই তো এতক্ষণ দেখলি, এবার তুই তোর মায়ের সাথে রিলেশন করবি। ট্যাঙ্গোরিজম ব্যাপারটা কি? এবং ডাহুকের গলায় ফাঁস দিয়ে একটা গাছে ঝুলিয়ে দেওয়া হয়, কিন্তু যেন না মরে যায় ডাহুকটা যত ছটফট করবে আস্তে আস্তে মরে যাবে। আমাদের এখানে যে শুক্রাচার্য রয়েছেন, দৈত্য গুরু যিনি, তার সাথে লুসিফার, স্যাটার্ন, ডেভিল আর তার একটা কানেকশন রয়েছে। দেবগুরু বৃহস্পতি এবং দৈত্য গুরু শুক্রাচার্যের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? ওনারা দুজনেই তো গুরু। হ্যালো গাইস, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। আর কৌস্তবের আড্ডাতে আজকে আমাদের সাথে আছেন মৌমিতা গাঙ্গুলি। এর আগে মৌমিতাদির সাথে একটা এপিসোড আপনারা দেখেছেন যেখানে বেসিক উইচক্রাফট নিয়ে আমরা কথা বলেছি, কিন্তু আজকে আমরা মোটামুটি 3টে কেস স্টাডি পেয়েছি, 3টে ঘটনা পেয়েছি। এই প্যারানর্মাল ঘটনাগুলো আপনারা যখন শুনবেন ভেতরে হয়তো আলাদা একটা উত্তেজনা কাজ করবে, কিন্তু ঘটনাগুলো কিন্তু খুব সেন্সিটিভ। তো ডেফিনেটলি আজকে যারা এই ভিডিওটা রাতে একা দেখছেন বা যাদের এইসব বিষয়ে একটুখানি সংকোচ বোধ হয়, তারা একা দেখবেন না আজকের এপিসোডটা, কারোর সাথে দেখতে পারেন, বন্ধু বান্ধবকে শেয়ার করুন আজকের এই এপিসোডটা, অনেক কিছু আজকে জানতে পারবেন। কৌস্তবের আড্ডাতে যদি আপনারা এরকম একটা পডকাস্ট আমার সাথে করতে চান তাহলে আমাকে যোগাযোগ করতে পারেন। আমাকে যোগাযোগ করার জন্য আপনি ইমেল করতে পারেন বা ইনস্টাগ্রামেও আমার সাথে যোগাযোগ করতে পারেন, এবং আমাকে যোগাযোগ করার একটা নাম্বারও আমি দিয়ে রাখছি। তো যারা যারা কৌস্তবের আড্ডাতে আসতে চান তারা ডেফিনেটলি কন্ট্যাক্ট করুন এবং আপনিও আমার সাথে এরকম একটা আড্ডা মারতে পারেন। আজকের এই এপিসোডটা আপনারা কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করছি কৌস্তবের আড্ডার মারাত্মক একটা হরর পডকাস্ট। হ্যালো মৌমিতাদি, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো বলো? খুব ভালো আছি। বিষয়টা হচ্ছে, এর আগে তোমার সাথে আমরা একটা আড্ডা মেরেছিলাম, সেখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে জেনেছি উইচক্রাফট রিলেটেড। তুমি একটা পার্টিকুলার ঘটনাও বলেছো, কিন্তু আজকে আমার মেন যে টপিক সেটা হচ্ছে তোমার বেশ কিছু কেস হিস্ট্রি রয়েছে, যে কেসগুলোতে তোমরা কাজ করেছো তুমি এবং শকুন্তলাদি। এবং এই যে ঘটনাগুলো রয়েছে আমি যতটা শুনেছি বা বুঝেছি প্রত্যেকটাই খুবই ক্রিপি, অ্যাকচুয়ালি খুবই ক্রিপি। বিষয়টা প্যারানর্মালের থেকেও এক ধাপ ওপরে, কারণ আমার মনে হয়েছে আমাদের রিয়েল লাইফ যে স্ট্রাগলসগুলো রয়েছে সেইগুলো খুব বেশি এফেক্ট করে, অ্যান্ড সেটার যে ভয়টা সেটা প্যারানর্মালের ভয়ের মতোই বা তার থেকে আরও বেশি। বাট ফার্স্টেই তোমার কাছে একটা প্যারানর্মাল ঘটনা জানতে চাইবো যেটা তোমরা খুব রিসেন্টলি হয়তো কাজ করেছো, সেটা নিয়ে কেসটা কি? এক্স্যাক্ট এটা প্যারানর্মাল বলবো না, কিন্তু প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটানো হয়েছিল। আচ্ছা, ঘটানো হয়েছিল বলবো। একটা কেস আসে যেটাতে তুমি ভুডোর কথা শুনেছো। ভুডো অ্যাকচুয়ালি ভুডো যেটা বলা হয় সেটা কিন্তু একটা ফেস্টিভ্যাল, ঠিক আছে, যেটা আফ্রিকার তানজানিয়া কান্ট্রিটার নাম শুনেছো। তানজানিয়ার ওখানে কিলিমাঞ্জোরা যে পাহাড়টা রয়েছে, একটা ভলকানো, ওখানে মাসাই সম্প্রদায় থাকে। তো এই মাসাই সম্প্রদায় কিন্তু প্রচুর অনসিয়েন্ট সম্প্রদায়, এখন কিন্তু প্রায় অবলুপ্ত, যার জন্য ওদের সংরক্ষণ করে রাখা হচ্ছে। ওই মাসাই সম্প্রদায় যেটা করে সেটা হচ্ছে ভুডো করে, এবং মাম্বো জাম্বো, যেটা আমাদের তন্ত্রক্রিয়াতে মারণ উচাটন, মানে ওটা আফ্রিকানে মাম্বো জাম্বো, আফ্রিকাতে ওটাই মাম্বো জাম্বো। মাম্বো হচ্ছে পুরো মেরে ফেলা কাউকে, জাম্বো হচ্ছে অসুস্থ করে দেওয়া, ইনফেকশন করে দেওয়া। এই জাম্বোর মধ্যে বিভিন্ন রকমের ক্রিয়া হয়। আচ্ছা, তো এইরকমই একটি ক্রিয়া হলো ডাউডিজম, যেটা আফ্রিকান। ডাউডিজমটা কি? ডাউডিজম হচ্ছে কোনো একজনের শরীরে প্রেত চালনার মাধ্যমে তাকে পাগল করে দেওয়া। একদম, এই জন্যই আমি তোমাকে বললাম এটা প্যারানর্মাল নয়, কিন্তু প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটানো, এই কারণেই বললাম। ঠিক আছে, কারোর জীবনে কারোর শরীরে প্রেত চালনা করা।
যার উদ্দেশ্যে চালনা করা হবে শুধু কিন্তু সেই প্যারানর্মাল অ্যাক্টিভিটিগুলো তারই নজরে আসবে, এবং সারাউন্ডিং তার কারোর সাথে- সাথে হবে না। না, তার সাথে যারাই থাকুক সারাউন্ডিং তাদের সাথে কিন্তু হবে না। শুধুমাত্র যাকে উদ্দেশ্য করে এটা করা হবে, ক্রিয়াটা করা হবে, ডাউরিজম বলা হয় এটাকে, ঠিক আছে? তো তার সাথেই কিন্তু প্যারানর্মাল অ্যাক্টিভিটিসগুলো হবে, এবং ম্যাক্স টু ম্যাক্স 6 মান্থস মানুষটি কিন্তু বদ্ধ উন্মাদে পরিণত হবে। মানে সে এমন কিছু জিনিস দেখবে তার চোখের সামনে, ধরো যেগুলো আমরা হরর মুভিতে দেখি। হরর মুভিতে কি দেখি আমরা? হঠাৎ করে একটা ফ্যান, সিলিং ফ্যান নিচে যেন মনে হচ্ছে চলে আসছে, ঠিক আছে? সামনে হঠাৎ কেউ চলে সামনে এলো। হঠাৎ করে একটা কালো ছায়া চলে এলো, কেউ মনে হচ্ছে তার দিকে তাকিয়েই হাসছে, কিছু বলে চলে যাচ্ছে, বা আয়নাতে একটা কালো শরীর দেখতে পাচ্ছে, ঠিক আছে? বিভিন্ন রকম যে বা তার প্যারানর্মাল, রিফ্লেকশনটা আয়নাতে তার মতো বিহেভ করছে না। একদম তার মতো বিহেভ করছে না। অনেক সময় হচ্ছে আয়নাতে যে মানুষটির সাথে অ্যাক্টিভিটিটা হচ্ছে, সে আয়নার সামনে দাঁড়িয়ে তো আমরা আয়নাতে নিজের প্রতিবিম্ব দেখতে পাই, অনেক সময় হবে সে আয়নার দিক থেকে সরে গেল, তবুও সে আয়নাতে নিজেকে দেখবে। এক্স্যাক্টলি, প্রতিবিম্ব তখনও আয়নাতে রয়েছে। একদম, প্রতিবিম্ব তখনও তার আয়নায় রয়েছে। এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো কিন্তু ডাউরিজমে কারোর সাথে ঘটানো হয়। ডাউরিজম, ডাউরিজম, ডাউহিল ডাউরিজম, আই থিঙ্ক ওখান থেকেই ওয়ার্ডটা এসেছে। একদম একদম একদম। তারপর তো আমাদের কাছে গত বছর বলতে পারো এই ভদ্রলোকটি এসেছিল আমাদের কাছে মার্চ মাসে। আচ্ছা, মার্চ মাসে তার মেয়ের সাথে একটি ঘটনা ঘটেছিল। কি ঘটনা? তার মেয়ের সাথে যে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে নভেম্বর কি ডিসেম্বর মাসে, ঠিক আছে? 2024 তখন শীত, 2022 ঘটে। 2022 নভেম্বর ডিসেম্বরে স্টার্ট এরকম। আমাদের কাছে ভদ্রলোক এসেছিলেন মার্চে। ভদ্রলোক বর্ধমানের দিকে থাকতেন, ঠিক আছে? ভদ্রলোকের এক মেয়ে, 12 বছরের একটি মেয়ে ছিল, এবং ছিল না, এখনো আছে। 12 বছরের মেয়ে, হাজবেন্ড ওয়াইফ, তিনজনেরই সংসার, ঠিক আছে? খুব ভালোই চলছে সংসার। হঠাৎই তার বাড়িতে তার মাস্তুতো দাদা আসে। বাচ্চা মেয়েটা? না, মাস্তুতো দাদা ভুল বললাম, মাস্তুতো ভাই না, যে ভদ্রলোক আমাদের সাথে যোগাযোগ করেছে তার ভাই, মাস্তুতো ভাই। মাস্তুতো ভাই সে থাকতো হচ্ছে জামশেদপুরের দিকে থাকতেন উনি, কাজের পারপাসে কলকাতায় অফিস কাজের পারপাসে এসছে, ওনার বর্ধমানে ওনার বাড়িতে সেট রয়েছেন। তো ওনার হঠাৎ করে একদিন প্রয়োজন হয়েছে, মেয়ে যেমন এভরিডে স্কুলে যায় সেরকম যে 11টায় স্কুল, 4টায় ফিরবে। তো একদিন এরকম হয়েছে, ভদ্রলোক ভদ্রমহিলার কোনো একটা পারপাসে, সেদিন ওনারা বাড়িয়ে ছিলেন কিন্তু কোনো একটা পারপাসে ওনাদের বেরোতে হয়েছে। তো ওনারা জানেন যে মেয়ে 4টার মধ্যে ফিরবে, আমরা ফিরে যাবো, যেহেতু বাচ্চা মেয়ে বাড়িতে আর কেউ নেই, কাকা এসছে, সেরকম মানে পরিচিত, অবশ্যই কমফোর্টেবল না, আমরা ফিরে যাব। কিন্তু কোনোভাবে ভদ্রমহিলা ভদ্রলোকটির, মানে আমার যে ক্লায়েন্ট এবং তার ওয়াইফের ফিরতে বাড়িতে দেরি হয়। তো 4টার সময় বাড়িতে মেয়ে ফিরে তাদের ফোনও করে যে আমি বাড়ি চলে এসেছি, তোমরা কখন আসবে? যে এই তো, তুমি একটু ওয়েট করো, আমাদের একটু দেরি হচ্ছে, আমরা ঘন্টাখানেক, একটু হয়তো লেট হবে, আমরা চলে আসবো। কিন্তু ঘন্টাখানেক লেটের জায়গায় ভদ্রলোকের 5:30 6টা, এবং শীতের রাত, বুঝতেই পারছো, প্রথম দিকে বেশ কিন্তু অন্ধকার হয়েছে, ডিসেম্বর মাসের ফার্স্ট উইকের দিকে বা নভেম্বরের শেষে। তো ভদ্রলোক বাড়ি ফিরলেন। ভদ্রলোক আমায় যেটা বলছেন যে আমার খুব ভাগ্য ভালো, আমি আপনাদের কন্ট্যাক্ট পেয়েছি, আপনারা আমাকে, আমার যে মানসিক শান্তি, আমি আপনাদের থেকে শেষ মানসিক শান্তিটা চাই, আমার জীবনে সব শান্তি চলে গেছে, সব ভালো থাকা চলে গেছে। তো ওনার 12 বছরের মেয়ে ধর্ষিতা হন। 12 বছরের মেয়ে, যখনও সে কৈশোরে পা দেয়নি, শৈশবকাল চলছে। তো ভদ্রলোককে আমি বললাম যে আমাদের কাছে যখন এসছেন, তো বললো আমি শেষ ভরসা আপনারা, আমার বেঁচে থাকার, না হলে হয়তো আমি বাঁচতে পারবো না, কারণ আমার মেয়ের যে যন্ত্রণা আমি দেখছি আমি সহ্য করতে পারছি না। তখনই আমরা জিজ্ঞাসা করলাম কি যন্ত্রণা, কিভাবে আমরা সাহায্য করব। ভদ্রলোক প্রথমেই প্রচন্ড কাঁদলেন। একজন ভদ্রলোক যখন কাঁদছেন না, মানে আমরাই বুঝে উঠতে পারছি না যে কি হয়েছে ওনার সাথে। তো উনি বললেন আপনাদের কাছে এসছি শেষ ভরসা। তখন আমরা জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে আপনার মেয়ের সাথে। তো যে ঘটনাটা আমি বললাম, তো ভদ্রলোক ভদ্রমহিলার সেদিন ফিরতে দেরি হয়। 6টার সময় যখন, 6:45 এরকম বাজে, ফিরছেন যখন, বাইরের লাইট পুরো অফ, বাড়িটার, মানে ওনার বাড়িতে ঢুকছেন যে বাইরের লাইট ছিল, লাইট অফ, কেউ লাইট জ্বালায়নি। কি হলো, একটু অবাক হলেন। তার আগে মেয়েকে ফোন করেছেন, কিন্তু মেয়ের ফোন রিং হয়ে গেছে, মানে বাড়িতে যে ফোনটা থাকতো মেয়ের কাছে, কেউ ধরেনি। তো উনি ঢুকলেন, দেখলেন দরজাতে কোলাপসেবলটা নর্মালি আটকানো, এবং দরজা দেখবে কাঠের ডোরে যে একটা হ্যাজবল থাকে না, হ্যাজবলটা জাস্ট বাইরে থেকে লাগানো। কি হলো, বাইরে থেকে কি করে লাগানো? মেয়ে কি তাহলে ঘরে নেই, বেরিয়েছে, কিছু জানালো না? ঘরে ঢুকলো, ঘরও পুরো অন্ধকার। তো কোনো রকম মোবাইলের টর্চ জ্বালিয়ে ওরা দেখছে যে কি হলো, ঘরও লাইট কেউ জ্বালায়নি,
এরপরে দেখছে মেয়ের ঘরটা যেখানে ছিল ভদ্রলোকের, মেয়ের ঘরে ঢুকছে, মেয়ের ঘরের দরজা পুরো খোলা। ঘরে ঢুকলো, ঘরে ঢুকেই ভদ্রমহিলা লাইটটা জ্বালালেন ঘরের। ভদ্রমহিলা সেই সময় যেটা দেখেছিলেন আমি কোনোদিন কল্পনা করিনি যে আমি দেখবো। ভদ্রলোক যখন বলছিলেন না, মানে আমরাই স্থির থাকতে পারছিলাম না। মানে আমাদের চোখ থেকেই না একটা 12 বছরের মেয়ের সাথে যে এইরকম পৈশাচিক ঘটনা ঘটতে পারে, তো এটা আমাদের জীবনে আমরা ওই ভদ্রলোককে দেখেছি। আমরা খবরের কাগজে অনেক কিছু পড়ি, আমরা আজকের দিনেও চারদিকে এরকম ঘটছে, চারদিকে ঘটছে। হাজার তুমি যতই প্রোটেস্ট করো, যাই করো, যেভাবেই রাস্তায় নামো, কোনোই কিনারা নেই, কোনো শাস্তি নেই। সেই সময়তে ভদ্রলোকের কাছে যখন শুনছি না, আমাদের মানে চোখে জল এসে যাচ্ছে। ভদ্রলোক হাউমাউ করে কাটছেন, ওনাকে কোনো রকমে আটকে যে আপনি বলুন, এত কাঁদবেন না, বলুন কি হয়েছে। এরপর মেয়েটি তখন পুরোপুরি দেখলো বিবস্ত্র অবস্থায় ওর খাটের ওপরে রয়েছে 12 বছরের এবং বাচ্চা একটা। পুরো ব্লিডিং হচ্ছে। বলছে আমার ওয়াইফ পুরো দেখে পুরো সেন্সলেস হয়ে গেল যে আমার মেয়ে, এটা এটা কী হলো। বলে আমি কোনোভাবে মেয়েকে ডাকলাম, মেয়ের কোনো সাড়া নেই, পুরো সেন্সলেস মেয়ে। বলছে আমার ওয়াইফ তারস্বরে চিৎকার করে কাঁদছে। চিৎকার শুনে আশেপাশের লোক চলে এলো এবং কোনো রকমে মেয়েকে বেড কভার দিয়ে ঢেকে অ্যাম্বুলেন্সে, আমার পাশে যিনি এসেছিলেন উনি কল করলেন, অ্যাম্বুলেন্সে নিয়ে নার্সিংহোমে উনি নিয়ে গেলেন। বলে ডাক্তার আমার খুব, তখন তো বুঝতেই পারছি কি হয়েছে মেয়ের সাথে, কিন্তু কিভাবে হলো কাকাটা বুঝতে পারিনি। তখন বলে আমি বুঝতে পারছি মেয়ের সাথে কি হয়েছে, কিন্তু কিভাবে হলো, কে হলো, সেই মুহূর্তে আমার মেয়েকে হসপিটালে নিয়ে যেতে হবে। তো কোনো রকম একটা নার্সিংহোম, আমার এক পরিচিত জন আছেন, মানে আমার এক বন্ধুর নার্সিংহোম আছে, ওখানে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে বললো তাড়াতাড়ি ওটির ব্যবস্থা করো। ওকে শুধু ও বললো এটা কী হয়েছে দেখে, তো মানে ওটিতে নিয়ে গেল, সে তো বললো তো পুলিশ কেস। কিন্তু আমি কোনো রকমে হাতে পায়ে ধরে আমার বন্ধুকে বললাম প্লিজ তুমি পুলিশ কেস করো না, তুমি আগে আমার মেয়ের ট্রিটমেন্ট করো, পুলিশ কেস পরে করা যাবে। তো আমার 12 বছরের মেয়ে আর আমার খুব বন্ধু, মেয়েটিকে খুব ভালোবাসতো আমার বন্ধুটি। ওর ওটি চললো 2-2.5 ঘন্টা ধরে, ওর ওটি চললো। ওটি চলার পরে আমার বন্ধু ডক্টর যেটা বাইরে এসে বলল, মেয়ের কোনো দিন বিয়ে দেওয়া ভুলে যাও, কোনো দিন কোনো স্বাভাবিক সম্পর্ক করতে পারবে না। কি বলছো মমিতা? হ্যাঁ, কোনোদিন ডক্টর বলেছিল ওর ইউট্রাসটা পুরো ছিন্ন ভিন্ন হয়ে গেছে। একটা 12 বছরের মেয়ে, সে তো পরিপক্কতা পায়নি। বলছে আমরা চেষ্টা করবো ওকে বাঁচিয়ে দেওয়ার, আমরা খুব চেষ্টা করছি, বেঁচে যাবে, চেষ্টা চিন্তা করো না, এখনো সেন্সলেস আছে ওর, আমরা ওকে আইসিইউতে রাখবো, তারপরে আমরা চেষ্টা করছি বাঁচিয়ে দেওয়ার। তো তখন আমার বন্ধু বলল যে কি করে হলো। আমি তখন ওকে সব ঘটনাগুলো বললাম, আমার ক্লায়েন্ট যিনি উনি বলছেন যে আমি সব ঘটনাগুলো বললাম। তখন পাশ থেকে আমার প্রতিবেশী একজন বলছে, দাদা আপনার বাড়িতে একজন আপনার ভাই বলেছিলেন না এসছেন। বলছে হ্যাঁ। বলে তখন আমার মনে হলো হ্যাঁ তাই তো, আমার ভাই কোথায়, ভাইয়ের তো বাড়িতে থাকার কথা, ভাই কোথায় গেল। বলে এতক্ষণ মেয়ের এই সিচুয়েশনে আমার ভাইয়ের কথা আমি ভুলে গেছি। তখন ওই ভদ্রলোক পাশে আমার যিনি প্রতিবেশী ভদ্রলোক বলছেন আপনার ভাই কিন্তু আপনারা যখন এলেন তার আধ ঘন্টা মতো আগে উনি ওনার ট্রলি নিয়ে বেরিয়ে গেলেন, ওনার সুটকেস নিয়ে উনি বেরিয়ে গেলেন। আচ্ছা আপনি দেখেছেন? বলছে হ্যাঁ আমি দেখেছি। বলছে আমার ওই বাড়িতে অবস্থায় ফেলে রেখে, ওই অবস্থায় ফেলে রেখে। তারপর বলে তখন আমি বুঝতে আমার বাকি রইলো না যে আমার ভাই করেছে। ভাইয়ের ফোনের সাথে সাথে আমি ফোন করি, ফোন সুইচ অফ। ওর বাড়িতে ফোন করি, ওর বাড়ির লোক তখন নর্মাল, ওর বাড়ি কিচ্ছু জানে না, ওর বাড়ির লোক মানে বলতে গেলে ও বাড়িতেও কিছু জানে না, ও কোথায় গেছে তখন ওর কোনো স্ট্রেসও পাচ্ছি না। আমি সত্যি বলতে পুলিশে যেতে চাইনি। দেখুন আজকের দিনে প্রচুর ঘটনা ঘটছে, আজকের দিনেও আমি আজকে তোমার পডকাস্টে এসেছি, আজকের দিনে প্রচুর বিপ্লব চলছে, কি হচ্ছে, কোনো কোনো সাহারা হচ্ছে কি, কোনো সাহারা হচ্ছে না। বলছে পুলিশের কাছে যাব, আমার মেয়ে মেডিকেল ট্রমা, আমি বুঝতে পারছি সেই মুহূর্তে আমার মেয়ের ওপর দিয়ে কী ঝড় গেছে, কি ঝড় গেছে আমার মেয়ের উপর দিয়ে, মেডিকেল ট্রিটমেন্ট তার ঝড়। এরপরে যখন আমি পুলিশ কেস করব, যখন আমি কোর্টে যাব, আমার মেয়েকে বারবার ধর্ষিতা দর্শন এই প্রশ্নের সম্মুখীন আমার মেয়ে হবে। আমার মেয়েকে হয়তো আমি বাঁচিয়ে রাখতে পারবো না, হয়তো উন্মাদ হয়ে যাবে, আমি চাই না। আমি অনেক কষ্টে আপনাদের খোঁজ পেয়েছি, আমি হয়তো চেয়েছিলাম আমার ভাইকে শাস্তি দেব, আমার হাতে এত টাকা নেই আমি কোনো মাফিয়া দিয়ে আমার ভাইকে মার্ডার করব, আমার হাতে এত টাকা নেই। আমি খুব কষ্টে আপনাদের যোগাযোগ পেয়েছি। আপনারা যে ব্ল্যাক ম্যাজিক করেন, আপনারা কি আপনাদের কোনো ক্রিয়ার মাধ্যমে আমার ভাইকে শাস্তি দিতে পারবেন? আমি তাহলে কৃতজ্ঞ থাকব। বলছে হসপিটালের 1 মাস আমার মেয়ে পুরো নার্সিংহোমে ছিল, নার্সিংহোম থেকে যখন আমার মেয়ে বেরিয়েছে আমার মেয়ের কথা বন্ধ হয়ে গেছে,
আমার মেয়ে আজ অব্দি কথা বলে না, আজ 3 মাস। আজ অব্দি আমার মেয়ে দাঁড়াতে পারেনি, এখনো পর্যন্ত আমার মেয়ে হুইল চেয়ারে চলছে। বলছে আমি সহ্য করতে পারছি না। বলছে আমার ওয়াইফ খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে, আমাদের খাওয়া দাওয়া বন্ধ, সারাদিন মেয়েকে নিয়ে কাঁদছি। মেয়ের চোখ দিয়ে শুধু যখন মানে ঘুমের ঘরেও থাকছে তখনও ওর চোখ দিয়ে জল পড়ছে। বলছে আমি সহ্য করতে পারছি না। কারোর পক্ষে সহ্য করা সম্ভব নয়। সেই দিন আমরা ঠিক করেছিলাম যে আমরা আমাদের ডেভিলকে আমরা রিপ্রেজেন্ট করে আমরা এর শাস্তি দেব। আমরা যে জাদুবিদ্যাটা জানি সেটাতে সম্ভব এর শাস্তি দেব। আমরা শুধু ভদ্রলোককে বলেছিলাম যে খুব বেশি হলে 6 মাস, এতদিন আপনি 3 মাস সহ্য করেছেন, 6 মাস লাগবে না। তাও আমরা বলছি খুব বেশি হলে 6 মাস। আপনার ভাই অবচেতন মনে, তার সচেতন মনে, অবচেতন মনে সমস্ত কিছু দিয়ে সে বলবে আমি আমার পাপের শাস্তি পাচ্ছি। আপনার কাছে এটা আমাদের প্রতিজ্ঞা বলুন। আমরা এই প্রতিজ্ঞা করলাম, এবং এটা যদি আপনাকে যদি এটা না করতে পারি, চলুন আমাদের কালা জাদু আমরা ছেড়ে দেবো। আপনাকে এত বড় কথা বললাম, করব এই কারণে, কারণ আমরা একটা মেয়ে, করব এই কারণে এই ধরনের পাপীদের, এই ধরনের অপরাধীদের শাস্তি পাওয়া উচিত, সবার আগে শাস্তি পাওয়া উচিত। তো আমরা সেদিন এই কাজটা নিয়েছিলাম, এবং এর উপরে যে কাজটা করা হয়েছিল সেটাই হচ্ছে ডাউডিজম ক্রিয়া, প্রেত চালানোর কথা। প্রেত চালান। এর যে ভাই, আমি বলেছিলাম আমরা যে আপনার ভাইয়ের একটি ব্যবহার করা কোনো কিছু আপনি দিতে পারবেন কিনা। বলছে হ্যাঁ আমি দিতে পারবো। শেষ মুহূর্তে ও যখন গেছে আমার বাড়িতে, ওর একটা গেঞ্জি ফেলেও গেছে, এবং বুঝতে পারছি গেঞ্জিতে ওর কিছু জিনিস, মানে বুঝতেই পারছো মেয়েটিকে ধর্ষণ করেছে, ওর বীর্য লেগে রয়েছে, যেটাতে বোঝা যাচ্ছে। তো এটা থেকে আপনার হবে, খুব ভালো হবে। বলছে কোনোভাবে ওটা খুলেছে, খুলে ওটাকে ফেলে রেখে গেছে, এবং পরে আমরা যখন এটা শনাক্ত করেছিলাম যে ওর গেঞ্জিটা, আমরা সেটা সাইড করে রেখে দিয়েছি, এখনো আছে রাখা। পুলিশের কাছে যেতে পারতো, পুলিশের কাছে যেতে পারতো, অবশ্যই হতো ভদ্রলোক পুলিশের কাছে যেতে পারতো, কিন্তু পুলিশের কাছে গিয়ে আলটিমেট কোনো, তুমি বলো আজকের দিনে যা হচ্ছে, 1 মাস হয়ে গেল অলমোস্ট, একটা ঘটনা আমাদের রিসেন্ট আমরা দেখতে পাচ্ছি কিছু হচ্ছে, এরকম হাজার হাজার ঘটনা ঘটছে। যদি কোনো সেলিব্রিটির কেউ হয়, যদি কোনো সেরকম পাওয়ারফুল কোনো পলিটিশিয়ান হন, তাদের শাস্তি কিন্তু খুব তাড়াতাড়ি এসে যায়, কিন্তু সাধারণ মানুষ কি সেইভাবে শাস্তি পায়? পায় কি সাধারণ মানুষের জন্য বিচার কি পায়? সাধারণ মানুষ যে অপরাধীর জন্য শাস্তিটা চায় সেটা বাট এখানে এই মেন্টালিটিটাও একটা ম্যাটার করে মৌমিতা দি। সেটা হচ্ছে যে ধরো কারোর সাথে এরকম হলো, সেটার মেয়ের ভবিষ্যৎ বা সম্মানের কথা ভেবে বা নিজেদের ফ্যামিলির সম্মানের কাছে ভেবে যায় না। আমার মনে হয় না এই জিনিসটা খুব একটা ঠিক। দেখো এক্ষেত্রে মেয়েটি যদি প্রাপ্তবয়স্ক কোনো মেয়ে হতো, যেখানে মেয়েটা লড়াই করতে পারবে, সেখানে কিন্তু তুমি বলবে ভদ্রলোক হয়তো পুলিশের কাছে যেতেন। ভদ্রলোক আমাদের কাছে বলেওছেন যে আজকে আমার মেয়ে যদি 25-26-এর কোনো মেয়ে হতো, যে একটা সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারবে, যে নিজেও প্রতিবাদ করতে জানে, আমি তাহলে বলতাম আমি পুলিশের কাছে যেতাম। কিন্তু আমার মেয়ে যে মেডিকেল টেস্ট, বিভিন্ন রকম টেস্ট যাবে, বিভিন্ন রকম কোর্টে জেরা যাবে, বারবার ওকে, ও ধর্ষণের মানে জানে না, ওর সাথে যখন এই ঘটনা ঘটলো, কিন্তু বারবার ওকে কোর্টে শুনতে হবে যে ধর্ষিতা। তো আমার মেয়ে তো যেটুকুনি বেঁচে আছে, আমি আমার মেয়েকে হয়তো তখন আমার মেয়ে উন্মাদ হয়ে যাবে, আমি চাই না। ওনার দিক থেকে কিন্তু আমি মনে করেছিলাম এটা খুব স্বাভাবিক চাওয়া। উনি, ওনার মেয়ে তো অর্ধমৃত বলে, দেখুন আমার মেয়ে অর্ধমৃত, আমার মেয়ের পড়াশোনা বন্ধ, আমার মেয়ের কথা বলা বন্ধ, আমার মেয়ের স্বাভাবিক জীবন বন্ধ, সব বন্ধ। তো আমি চাই অন্যভাবে আপনারা শাস্তি দিন। আমরা তখন ক্রিয়াটা নিয়েছিলাম, যেটা ওনার ভাইয়ের শরীরে প্রেত চালনা, এটাই ডাউডিজম বলা হয়। কিভাবে করো ডাউডিজম? ডাউডিজমে আমাদের কাছে ভার্জিন কোনো নিজ জাতি, কুমারী, যে কোনোদিন কোনো পুরুষ সঙ্গে লিপ্ত হয়নি, নিজ জাতি হতে হবে। সাঁওতাল হতে পারে, ডোম হতে পারে, মুচি হতে পারে, ম্যাথর হতে পারে। এই সমস্ত মেয়ে যারা, ধরো যাদের অপঘাতে মৃত্যু হয়েছে, এই সব মেয়ের চুল আমাদের কাছে থাকে, তার চুলটা প্রয়োজন এখানে। নিজ জাতি হতে হবে, তাকে কুমারী হতে হবে, এবং তার অপঘাতে মৃত্যু হতে হবে। এই 3টে যদি মেলে, তবে তাদের চুল আমরা রেখে দিই। এটা আমাদের বিভিন্ন এই কাজে লাগে, পেট চালানের কাজে, স্পিরিট কল, ঠিক আছে, স্পিরিট কল করি, তো এই পেট চালানগুলো হয়, তো মানে প্রেত কল করি। তো এই ক্ষেত্রে কি লাগে, 10-12টা, ধরো 12-20টা চুল আমরা নিয়ে নিই, যে লম্বা চুল আছে চুলের থেকে নিয়ে নিই, এবং চুলের একটা গিট্টু করে নিই।
ওই যে ওনার ভাইয়ের যে কাজ গেঞ্জিটা নিলাম, ওই গেঞ্জির টুকরোটা দিয়ে আমরা বেঁধে নেব, ওই চুলটাকে না বেঁধে নেব। এই ক্ষেত্রে একটি বিশেষ গজাল লাগে, যে গজালটা হবে তামার গজাল, এবং যে গজালটা গায়ে অ্যালকেমিক স্পিরিট কলের অনেক যন্ত্র থাকবে, অ্যালকেমিক যন্ত্র এবং অনেক অক্ষর। যন্ত্র মানে ওই আঁকা টাইপ, আঁকা একদম, মানে সিজিল যেগুলো বলে, বিভিন্ন রকমের যন্ত্র থাকবে, ঠিক আছে, যন্ত্র আঁকা থাকবে, এগুলো স্যাঁকড়াকে দিয়ে বিশেষভাবে আমরা বানাই। তামার হবে এটা পুরোপুরি, এইটা বানানো হয়। এবং এটা বিদেশে যদি তুমি বলো, বিদেশে গ্রেভিয়ার্ড খুব কমন। এক্ষেত্রে কি হয়, কোনো কবরে একটা মুনওয়ার্ক, আমরা প্রত্যেকটা আগের পডকাস্টে আমি তোমায় বলেছি আমরা প্রত্যেক মুনওয়ার্কে কাজ করি, তো একটা মুনওয়ার্কে গিয়ে একটা কবরে ওই গজালটি পুঁতে রেখে আসতে হবে। ওই পুরো সবকিছু সমেত যে গজাল? না 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 না, শুধু তামার গজাল। আচ্ছা, তামার গজালটা, মানে তামার গজালটা কিন্তু এই ক্রিয়ার আগে তামার গজালের অ্যাক্টিভ করতে হয় তামার গজালটাকে। তো তামার গজালটা যদি বিদেশে থাকি কেউ, সেই গ্রেভিয়ার্ডে গিয়ে কি কবরে পুঁতে আসতে হয় একটা মুনওয়ার্ক, এবং পরের মুনওয়ার্কে গিয়ে ওই জায়গা থেকে গজালটা তুলে আনতে হয়। 1 মাস টাইম লাগে? 1 মাস টাইম লাগে। আর আমাদের এখানে গ্রেভিয়ার্ডটা তো কমন নয়, তো আমরা কিভাবে করি, মরার যে ডেড বডি আমাদের, ঠিক আছে, ডেড বডির যে খাটটা থাকে না, ওই খাটে আমরা গজালটা দিয়ে দিই। এবং আমাদের একটা চ্যানেল আছে, যখন কাঠে পোড়ানো হয়, ঠিক আছে, কাঠে পোড়ানো হলেই ভালো হয়, যখন দিয়ে দেওয়া হয় না তখন এই তামার গজালটাও আগুনে দিয়ে দেওয়া হয়। আচ্ছা, ঠিক আছে, পুরো বডি পুড়ে যায়, তারপরে ওখান থেকে গজালটা তুলতে বলা হয়। একটা কথা বলছি এখানে, আমি জানতে চাইলাম, তুমি বলছো এখানে কোনো রকমের স্পেলস মানে কেউ যেন এই জিনিসটাকে করতে না করতে পারবে না। আর এই দিয়ে কিন্তু আমি যেভাবে বলছি এটা দিয়ে কিন্তু করার চেষ্টা করা উচিত না। স্পেল ছাড়া কোনো কাজ হবে না, হিতে বিপরীত হবে। হ্যাঁ, তারপর সেই গজলটা কি করা হয়? তারপর যে সেই গজালটা আনা হয়, ওই গজালে তোমাকে বলেছিলাম ওই মৃত যে মেয়ের চুল আছে তার সাথে যার উপরে ডাউরিজম করা হচ্ছে তার কোনো জিনিস, যেমন গেঞ্জি পেয়েছিলাম, এক্ষেত্রে গেঞ্জিটা জড়াতে হয় চুলের সাথে, যেটা স্পাম লেগেছিল যেটা। এবার ওই গজালে ওই দুটো একসাথে বেঁধে নেওয়া হয়েছিল, চুলের সাথে গেঞ্জিটা। এবার ওই গজালে পুরোটা পেঁচাতে হবে, চুলটা আর গেঞ্জিটা একসাথে গজালে পেঁচাতে হবে। আমাদের এই ক্রিয়াগুলো যখনই হয় তখনই কিন্তু সার্কেল করে হয়, এবং রাত 12টার পরে শুরু হয়, এবং ক্রিয়াটা 3:40-এর মধ্যে এন্ড করতে হয়, কারণ 3:40-এর পরে কিন্তু আর হয়। তখন থেকে কিন্তু আবার সূর্যোদয় হয়, যে সূর্য একবার উঠে গেলে, কাক একবার ডেকে নিলে, ভোরের যে কাক আর কিন্তু কাজ করতে পারবে না। 3:40-এর মধ্যে কাজটা এন্ড করতে হয়। তোমার সাথে কথা বলে একটা জিনিসই ফিল হচ্ছে, তোমরা গ্রে ক্যারেক্টার, না সাদা না কালো, প্রত্যেকটা জিনিসের একটা অ্যাসপেক্ট রয়েছে। এখানে ডেফিনেটলি যে জিনিসটা করা হচ্ছে সেটা খুবই নেগেটিভ একটা জিনিস, বাট তোমার রিজনটা কি, সেই রিজনটা আমার জাস্টিফাইড মনে হয়েছে। এই কারণেই করেছি, ঠিক আছে। ডাউরিজম যদি বলো এক কথায় নেগেটিভ, কিন্তু তুমি কোথায় অ্যাপ্লাই করছো সেটা ইম্পর্টেন্ট। তো যে কোনো কেউ এলো তার উপরে বললো আমি ওকে পাগল করে দিতে চাই, না, একদমই করি না, ঠিক আছে। ভীষণ রেয়ার কেস, এবং তার সাথে কথা বলে তাকে কাউন্সেলিং করে এই যে আমরা কাজটা করেছিলাম, আমরা কিন্তু একদিনই নয়, ভদ্রলোকের সাথে আমরা কিন্তু বেশ কতগুলো সেটিং নিয়েছিলাম, তারপরে কথা বলে তারপরে বলেছিলাম। তো এটা আমাদের দেখে নিতে হয় যে কতটা উনি সত্যি বলছেন, এবং এটা আমরা বুঝতে পারি। এবং ভদ্রলোকের যে মেয়ে, তার ছবি আমরা দেখেছিলাম, ঠিক আছে, ভদ্রমহিলার সাথে কথা বলেছিলাম, ওনার ওয়াইফের সাথে, যাই হোক। তো আমাদের যখনই এই ডাউরিজম ক্রিয়া বা যে কোনো বুড়ো ক্রিয়া যখন আমরা করি, ট্যাঙ্গোরিজম করি, সেটা আমরা টিটিলা করি, কোকুডা করি, বিভিন্ন রকমই, যে জাম্বক্রিয়া বা মাম্বক্রিয়া নয়, এখানে জাম্বক্রিয়া এগুলো, তো সার্কেলের মধ্যে করা হয়। এই সার্কেলের মধ্যে আমরা যখন কাজ করতে শুরু করব, তখন তার আগে কিন্তু সার্কেল পুরো, মানে কাজ কমপ্লিট হবে, কাজটা সম্পূর্ণ শেষ হবে ক্রিয়াটা, তারপরে কিন্তু সার্কেল থেকে বেরোতে পারবো, তার আগে সার্কেল থেকে বেরোতে পারবো না। একটা বিশাল সার্কেল করা হয়, যেটা চালের গুঁড়ি, ময়দা, ঠিক আছে, মানে ওই সার্কেলের মধ্যে থেকে কাজটা করতে হবে। চালের গুঁড়ি, ময়দা, এটা দিয়ে সার্কেল বানানো হয়। এবং শুকনো হলুদ, যেটা দেখেছো, শুকনো হলুদ, যে গোটা হলুদ পাওয়া যায়, ওই হলুদকে গুঁড়ো করে 3টে ডাস্টকে একসাথে মেশানো হয়, চালের গুঁড়ো, ময়দা এবং শুকনো হলুদ, এইটা দিয়ে কিন্তু সার্কেলটা বানানো হয়, ঠিক আছে। এবং সার্কেল বানানোর সময় একটা বিশেষ স্পেল আছে, মন্ত্র, আমরা এখানে এটা না একদমই না। তো এই স্পেলটা করে আমরা সার্কেলে ইন করলাম, ঢুকলাম। এরপরে যেটা করতে হয়, একটা, যখনই আমরা এই কাজগুলো করি, সবসময় কিন্তু এই কাজগুলো পেন্টাগ্রামের উপর, পেন্টাগ্রাম ড্র করে হয়, ঠিক আছে, পেন্টাগ্রাম ড্র করা হয়, তার উপরে একটা কালো কাপড় রাখা হয়, ঠিক আছে। এবং এই যে গজালটি বললাম, গজালটি রাখা হয় কালো কাপড়ের উপরে, পেন্টাগ্রাম আঁকা হলো, কালো কাপড়টা রেখে তার উপরে গজালটা রাখা হলো, তার পাশে রাখা হয় সজারুর পিঠের কাঁটা, সজারুর পিঠে যে কাঁটা থাকে না, সজারুর পিঠের কাঁটা রাখা হয়।
এরপরে যেটা রাখা হয় সেটা হচ্ছে মৃত কাঁকড়া বিছে। স্করপিও। হ্যাঁ, কাঁকড়া বিছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা মৃত কাঁকড়া বিছে রাখা হয়, তার পাশে রাখা হয় একটা মৃত কালো বিড়াল। ওকে। ঠিক আছে, এবং তার মধ্যে দিতে হয় সাপের বিষ, সাপের বিষ, গোখরো সাপ, গোখরো সাপের বিষ, সাপের বিষ এখানে দিতে হয়। ঠিক আছে, এবং দিয়ে এই যে দেওয়া হচ্ছে এবং স্পেল কিন্তু শুরু হয়ে যায়। ঠিক আছে, কন্টিনিউ কিন্তু তোমাকে যে ডাওরিজমে আফ্রিকান ফোক স্পেল, ঠিক আছে, করা হয় এবং কন্টিনিউ স্পেলটা কিন্তু বলতে হবে, স্পেলটা কিন্তু বন্ধ করা যাবে না। তোমাদের নিজেদের উপর কখনো কিছু আসে না? না, প্রোটেকশন নেওয়া আছে? প্রোটেকশন নেওয়া থাকে। আচ্ছা, ঠিক আছে, প্রোটেকশন নেওয়া থাকে নিজেদের উপর। আমরা যদি আমাদের উপরে যদি আসে তাহলে আমরা করবো কি করে? এক্স্যাক্টলি। তো এই জিনিসগুলো রাখা হলো। এরপরে জিনিসগুলো রাখার পরে 5টা মোড়ককে বলি দিতে হয়। মোড়ক বলি হয়? হ্যাঁ, 5টা মোড়ক বলি এখানে হয়। ওই যে জিনিসগুলো বললাম, জিনিসগুলো বাঁধা হয়, সব জিনিসগুলো গজাল রাখা হলো। মোড়ক বলি দিয়ে মাথাটাও কি রাখো? মোড়কের রক্তটা দিয়ে ওই যে কাপড় দিয়ে আমি সমস্ত জিনিস যা যা বললাম ওই জিনিসগুলোকে বেঁধে দেওয়া হয়, এবং ওই যে পটলি টাইপের জিনিস হলো সব জিনিস রয়েছে ওর মধ্যে 5টা মোড়ককে স্যাক্রিফাইস করে গলাটা জাস্ট ওই মোড়ক বলিরও কিন্তু একটা পদ্ধতি আছে। কিরকম? সার্কেলের মধ্যে দাঁড়িয়ে বাঁ হাতে মোড়কটাকে নিতে হয়, অ্যান্টি ক্লকওয়াইজ মোড়কটাকে ঘোরাতে হয়। ঠিক আছে, যখন আমরা কেন করা হয়, কারণ এনার্জিটাকে খুব স্ট্রং করা হয় তখন, মোড়কের এনার্জি। মোড়ককে আমরা যখন এনার্জি স্ট্রং কখন করতে পারি, বডি হিট কখন করতে পারি, ধরো আমরা জগিং করি বডি হিট করার জন্য, মোড়ককে তো আর আমি জগিং করাতে পারবো না, তাই মোড়ককে অ্যান্টি ক্লকওয়াইজ বাঁ হাতে, নিয়ম কিন্তু বাঁ হাতেই ওটা ঘোরাতে হবে। ঠিক আছে, এবং মোড়কটাকে কিন্তু নিচে ওই যে ওপরে ঘোরাতে ঘোরাতে এবং অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি নিচে ফেলতে হবে, মানে ঘুরিয়ে একদম ঘুরিয়ে উপরে উপরে নিচে ফেলে দিতে হবে। এই মুহূর্তে মোড়কটার কিন্তু একদম শেষ নিঃশ্বাস যাবে যে সময়, সেই সময় কিন্তু হার্টবিট আপ হয়ে যায় এবং বডি হিট হয়ে যায়। ওই সময় গলা চিরে রক্ত একমারে গলাটা কাটতে হয় এবং ফুরি ড্যাগার কিছু রয়েছে? একদম একদম উইচি নাইফ আছে আমাদের। তো ওটা দিয়ে থিংস আর গেটিং ডার্কার। তো ওটা দিয়ে মোরগের গলাটা যখন কাটা হয় না, তখন হার্টবিট মোরগের যেহেতু বেশি থাকে, ফোর্সফুলি কিন্তু একদম ফোর্সে ব্লাডটা বেরোয়। হ্যাঁ, আচ্ছা। রক্তটা ওই যে জিনিসগুলো রয়েছে ওর ওপরে পরপর 5টা মোড়ককে সেম ভাবে স্যাক্রিফাইস করে ওর ওপরে ফেলা হয়, ব্লাডটা দেওয়া হয় একদম। তারপরে একটা গর্ত আলাদা আমরা আগে এই গর্তটা করে রাখি। ক্রিয়াটা যখন হয়ে গেল, আগে মোড়কগুলো যে বলি দিয়ে মানে স্যাক্রিফাইস করেছিল মোড়কগুলো আগে রাখা হয়, তারপরে ওই যে সব জিনিসগুলো পোটলাটা রয়েছে পোটলাটা রেখে চাপা দিয়ে দেওয়া হয়। এক মনোয়ারকে এটা হলো। এরপরেই যে অমাবস্যাটা আসবে সেদিন ওই গর্তটা খোলা হয়। সেদিন ওই গর্তটা সমস্ত কিছুই তো মানে একদম পচে যায়, প্রচণ্ড দুর্গন্ধ বেরোয়, নাকে চাপা দিয়ে আমাদের ওটা কাজটা করতে হয়। গর্তটা খুঁড়ে তখন গজালটা ওইখান থেকে বের করতে হয়, কারণ এই গজালটা দিয়ে এবার কিন্তু পরবর্তী কাজ আমার। গজালটা বের করে নেওয়া হলো, গজালটা বের করে আমরা এই ক্লায়েন্টকে দিয়ে দিয়েছিলাম। এই গজালটা কি করতে হয়, যার উপরে আমি ডাউরিজম ক্রিয়াটা করতে চাইছি তার বাড়িতে গিয়ে পুঁতে দিতে হবে। এক্ষেত্রে ভদ্রলোকের অসুবিধা হয়নি, কারণ ওনার মাস্তুতো ভাইয়ের বাড়ি ছিল, তো ওনার মাসির বাড়ি চলে যান। মাসির বাড়ি গিয়ে এমনি তখন ওনাকে বলেছিলাম আপনি একটু অ্যাক্ট করুন, ঠিক আছে, যে আপনি ক্ষমা করে দিয়েছেন। যদি উনি ইতিমধ্যে আমাদের জানিয়েছিলেন যে আমার ভাই পরে নিজের ভুল বুঝতে পেরেছে, কি করবে, তখন জেনে হাতে পায়ে ধরতে এসছে যে পুলিশে দিও না, আমার খুব ভুল হয়ে গেছে, আমার বাড়িতে তো জানোই বউ বাচ্চা আছে। এবার আমার মাসি বলেছিল, বলে আমার মাসি বা মাস্তুতো ভাইয়ের বউ ওরাও প্রচণ্ড রেগে গিয়েছিল এবং অনেকদিন হচ্ছে মাসি বলেছিল তুই বাড়িতে ঢুকবি না। তো যাই হোক, আমি বললাম তখন যে আপনি একটা কাজ করুন, একটু অ্যাক্টিং করুন, আপনার মনে কি আছে জানাবেন না, কারণ নাহলে ক্রিয়াটা করতে পারবেন না, আপনি মাসি বাড়ি যান এবং ভাইকে বলেন আমি তোকে ক্ষমা করে দিয়েছি। উনি মাসি বাড়ি গেলেন এবং আমরা বলে দিয়েছিলাম শনিবার দেখে এটা করবেন, মঙ্গলবারেও করা যায়, আমি ওরা শনিবার বলেছিলাম। শনিবার সারাদিন কেটে গেল, রাত 12টার পরে থেকে 3টে, এই টাইমের মধ্যে গজালটি আপনার মাসি বাড়িতে আপনি পুঁতে দিয়ে আসবেন। উনি পুঁতে দিয়েছিলেন, উনি পরের দিন বেরিয়ে এসছেন। পুঁতে দেওয়ার ঠিক 7 দিন পরে ভদ্রলোক আমাদের ফোন করেন যে তার ঠিক আগের দিনের এক শনিবারে উনি পুঁতেছেন, ঠিক তার পরের শনিবারের কথা বলছে, আমার ভাইয়ের প্রচণ্ড জ্বর এসেছে কালকে, জ্বর এতটাই জ্বর 3-4 জ্বর উঠে গেছে এবং জ্বরের মধ্যে প্রলাপ বকছে কি সেই দিনের সকালবেলা উনি বলছেন গতকাল রাতে ভাইয়ের বউকে বলেছেন উনি যে তুমি উপর থেকে সিলিং ফ্যানটা আমার উপরে চাপছো কেন, মানে আমার উপর থেকে সিলিং ফ্যান ঘুরছে,
তো বলছে যে আমার উপরে চাপাচ্ছ কেন, হুম আমার উপরে চাপিও না, আমি অনেক বড় অপরাধ করেছি, মানে মানে ঘোরের মধ্যে একদম প্রলাপের মধ্যে, আমি অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মেরো না। তো ওনার ওয়াইফ বলেছে যে কোথায় সিলিং ফ্যান তোমার উপরে চাপাচ্ছি, তোমার জ্বরের মধ্যে তুমি প্রলাপ বকছো, ঘুমাও। তো বলছে না না তুমি করছো। এটা গেল একদিনের ঘটনা, শুনলাম সেদিন। আমি বললাম, বলছে ম্যাডাম আপনারা যে কাজটা করেছেন এটা কি তারই কোনো প্রভাব? একদম, আপনি দেখুন আগে কি হয়। বেশ 2 দিন বাদে উনি ফোন করলেন যে উনি মাঝে মাঝেই বলছেন জ্বরটা একটু কমেছে, 2-3 জ্বর, কিন্তু পুরোপুরি কমেনি, একটু কমেছে। বলছে উনি সবসময় দেখছেন যে কালো একটা ছায়া পাশ থেকে সরে গেল। বলছে কি হলো, কালো ছায়াটা কি হলো, কি কোথায়? ওনার ওয়াইফকে ডেকে, মাকে ডেকে বলছে দেখো একটা কালো ছায়া। বলছে কোথায়, আমরা কিছু দেখছি না, তুই কি দেখছিস, ঘোর হচ্ছে তোর, ঘুম পেয়েছে, ঘুমা। এই বলে ওকে থামিয়ে দিচ্ছেন ওনাকে। বলছে না না আমি দেখছি, দেখো না আমাদেরকে দেখে হাসছে, এই দেখো আমাকে ভয় দেখাচ্ছে। গেল। তারপর একদিন হচ্ছে উনি দেখছেন ওনার মেয়ের যে নাম ছিল, বলছে দেখো না আমি তো ওর সাথে খুব অপরাধ করেছি, ও আমার গায়ে এসে না বাথরুম করে দিল। বলছে ও তোমার গায়ে এসে বাথরুম করে দেবে কেন? বলছে না না আমি ওর সাথে খুব অপরাধ করেছি তো, ওই জন্য আমার গায়ে এসে বাথরুম করে দিলে। এই ধরনের প্রলাপ কিন্তু হয়। এবং তারপরে যেটা হলো যে আমি দেখো আমাকে দেখছো আয়নাতে, বলছে হ্যাঁ তোমাকে, তুমি আয়নার সামনে দাঁড়িয়ে আছো, তোমাকে তো আয়নায় দেখাই যাবে। বলছে দেখো আমি সরে গেলাম তাও দেখো দেখছে, এবং দেখো আমাকে না আয়নার মধ্যে নেওয়ার চেষ্টা করছে, বলছে ভেতরে, বলছে ভেতরে যে আমিটা রয়েছে না, সেই আমিটা দেখো আমাকে নেওয়ার চেষ্টা করছে ভেতরে। খাওয়া দাওয়া কমে গেল। কি হলো, এই সমস্ত কি হচ্ছে? ডক্টরের কাছে গেল, ডক্টর বললো আপনি সাইকিয়াট্রিস্ট দেখান। সাইকিয়াট্রিস্টের কাছে গিয়েছেন, এবং সাইকিয়াট্রিস্টের কাছে সমস্ত কিছু, মানে ক্লায়েন্টের যে ভাইয়ের বউ ছিলেন উনি সব বলেছেন যে উনি কিন্তু 3 মাস আগে আমার হাজব্যান্ড কিন্তু এই ধরনের ঘটনা ঘটিয়েছে, নোংরামি করেছে। হ্যাঁ। তখন বলে ওনার ভিতরে একটা অপরাধবোধ কাজ করছে হয়তো, তার জন্য। ঠিক আছে আমি মেডিসিনগুলো দিলাম, আপনি এগুলো খাওয়ান, ঠিক হয়ে যাবেন, আপনি দেখুন 15 দিন বাদে আপনি রিপোর্ট দিন একটা। 15 দিন বাদে রিপোর্ট দিলে বলে কোথায় কমা, কিছুই হচ্ছে না। আরও শেষে এমন হয়েছিল গায়ে কোনো জামা কাপড় রাখতে পারছেন, জামা কাপড় খুলে বসে আছে যে আমি জামা কাপড় পরবো না, আমার গা খুব জ্বলে যাচ্ছে, এবং দেখো না আমাকে ভয় দেখাচ্ছে, এবং খাওয়া দাওয়া সব বন্ধ। যখন তখন হয়তো বলছে আমি স্নান করবো, কোনোদিন হঠাৎ মুড হচ্ছে স্নান করছে না, কোনোদিন বলছে আমি স্নান করবো, স্নান করে গিয়ে 1 ঘন্টা হয়তো সাওয়ারের তলাতে দাঁড়িয়েই রয়েছে, বসেই রয়েছে, চুপ করে রয়েছে। কী হলো, তুমি এখানে কী করছো এতক্ষণ ধরে? না দেখো না আমাকে এখান থেকে উঠতে দিচ্ছে না। তো এইরকম বিভিন্ন রকম ভৌতিক ক্রিয়া। তারপরে রাত্রিবেলা এমনও হয়েছে, মানে আয়নার সামনে উনি তখন কখনো নিজেকে দেখছেন যে সরে যাচ্ছে তাও টানছে, আবার কখনো দেখছি অন্য একটা মুখ হাত বাড়িয়ে ওনাকে টানছেন, যেমন পুরো হরর মুভিতে যেরকম দেখা যায়, পুরো ওনার সাথে এই ক্রিয়াগুলোই হতে থাকলো। 15 দিন বাদে উনি ডক্টরের কাছে গেলেন, বললে এক কাজ করুন আপনি মানসিক হাসপাতালে ওনাকে একটু ভর্তি করে দিন। তো 6 মাস আমি ওনাদের টাইম দিয়েছিলাম, ওনাকে 6 মাস লাগেনি, 1 মাস। 1 মাসের মধ্যে উনি মেন্টাল অ্যাসাইলামে যখন গেছেন তখন উনি বলেছেন আমি অনেক অপরাধ করেছি, তো ওর সাথে আমি অনেক অপরাধ করেছি, আমার খুব ভুল হয়েছে, আমি তার শাস্তি পাচ্ছি। তো একটা জিনিস তুমি আপাত দৃষ্টিতে হয়তো তোমার মনে হবে যে খারাপ, কিন্তু আমি মনে করি যে কাজের জন্য আমরা এটা কাজ করেছিলাম, আমার কাছে যদি আবারও এরকম কোনো বাবা, কোনো দুর্ভাগা কোনো বাবা, কোনো মা আসে, আমি আবারও করব, এতে কোনো অপরাধ নেই। এই ধরনের যারা দোষী, এই ধরনের যারা অপরাধী, তাদের এই ধরনের শাস্তি পায়, তারা এই ধরনের শাস্তিরই যোগ্য। ঠিক আছে, আমাকে অনেক সময় অনেকে জিজ্ঞাসা করে দিদি তোমরা তো কালা জাদু করো, এই যে ধরনের ধর্ষণ নানা রকম হচ্ছে সমাজে, তোমরা এর কিছু করতে পারো না? আমি আজকে বলছি তোমার পডকাস্টে এসে, যদি কেউ এই ধরনের অপরাধ যদি জানে কেউ যে এই অপরাধটা করেছে, এবং তার কোনো জিনিস, আমাদের যে কোনো কাজের জন্য জিনিস লাগে, তার কোনো জিনিস যদি দিতে পারে, হ্যাঁ পারবো করতে। এবং করে যদি বলো এইরকম কাজ করার জন্য যদি 10 জন ডেভিলকেও ওরশিপ করতে, হ্যাঁ করবো। আগের দিনের পডকাস্টে আমি এটা ভেবেছিলাম দিন বলবো, অনেকেই বলেছে ডাইনি বুড়ি, ঠিক আছে কমেন্ট আসে মানুষের, তো আমি তাদের জন্য বলছি, তারা যদি আমাকে বলে এই কাজের জন্য ডাইনি বুড়ি, হ্যাঁ আমি শুনতে রাজি, ডাইনি বুড়ি। আমি মনে করি এই কাজটা আমি যেটা করেছি, আমরা যেটা করেছি একদম ঠিক করেছি, এবং এদের এই শাস্তি পাওয়া উচিত, এদের এই শাস্তি পাওয়া উচিত। কারণ যে মেয়েটা ধর্ষিতা হয়, একটা আজকের দিনে পেপারে খুললে 5 বছরের মেয়েও বাদ যায় না, 5 বছর, 10 বছর, 12 বছর। এই মেয়েটির 12 বছর বয়স ছিল, একটা মেয়ে তখনও কৈশোরে পড়েনি, মেয়েদের যে মাসিক হয় তখনও তার সেটা শুরু হয়নি, তার আগেই তার জীবনে কোনোদিন ওটা হবে না। একটা মেয়ের সারা জীবনে কি ট্রমা দেওয়া হয়েছে। আমি 1000 বার বলবো এইগুলো করা উচিত, এবং আমাকে যদি কেউ এরকম প্রকৃত দোষী যে তার কোনো জিনিস দিতে পারে,
হ্যাঁ পারবো। প্রকৃতদর্শী কিভাবে বুঝতে পারবে? কেউ যদি কারোর সাথে, এটা যেমন এক্ষেত্রে দেখো মেয়েটির বাবা এসেছিল, এক্ষেত্রে তো পুরো জানা গিয়েছিল যে মেয়েটির বাবা বুঝতেই পেরেছে আমার ভাই করেছে। এইরকম যদি কেউ জানতে পারে, তবে এই কাজ করার আগে আমরা দেখে নিই যে আমরা তো ফেস রিড করতে পারি, তার কথা শুনে প্রচুর সিটিং আমরা নেই, এবং সবার আগে আমরা বুঝে নিই যে কতটুকু সে জেনুইন বলছে, এটা জানা খুব প্রয়োজন। হ্যাঁ, নয়তো ধরো কারোর প্রতি গ্রাজ রয়েছে, না সেই এইসব মিথ্যে কথা বলে তোমাদের কাছে এসে যদি এরকম কিছু করায়, তাহলে একটা ইনোসেন্ট মানুষের জীবন খারাপ হয়ে যেতে পারে। এক্ষেত্রে নয়, এক্ষেত্রে আমরা পুরোপুরি কিন্তু মানে অনেকগুলো সিটিং কিন্তু আমরা এই কাজটা করার আগে ভদ্রলোকের সাথে অনেকগুলো সিটিং, ভদ্র মহিলার সাথে আমরা সিটিং নিয়েছি। তোমাকে একটা কোশ্চেন করতে চাই, ডেভিল এইসব বলছিলে বারবার। আমি যতটা পড়াশুনো করেছি বা জানতে পেরেছি, ইভেন তোমার সাথে কথা বলার আগেও আমি জানতাম, আমাদের এখানে যে শুক্রাচার্য রয়েছেন, দৈত্য গুরু যিনি, যাকে প্ল্যানেট শুক্রর সাথে কানেক্ট করা হয়, তার সাথে লুসিফার, স্যাটার্ন, ডেভিল, আর একটা নাম নিতে বারণ করেছে, নিচ্ছি না, তার একটা কানেকশন রয়েছে। মানে আমাদের হিন্দু বা সনাতন যে লাইফস্টাইল রয়েছে, সনাতন ধর্ম রয়েছে, সেই সনাতন ধর্মে শুক্রের সাথে ওয়েস্টার্ন কালচারের লুসিফারের বা ডেভিলের একটা সম্পর্ক রয়েছে। হয়তো কালচার ভেদে নাম চেঞ্জ হয়ে গেছে বা কনসেপ্ট, বাট কানেক্টেড। এক্স্যাক্টলি। মানে আমরা যদি বলি আমাদের ইন্ডিয়ান মাইথোলজিতে, ইন্ডিয়ান অকাল্টে দৈত্যগুরু শুক্রাচার্য একজন রয়েছে, একটা এন্টিটি, একটা চরিত্র রয়েছে। ইউরোপিয়ান মাইথোলজিতে বা ইউরোপিয়ান অকাল্টে যিনি লুসিফার বা লুসিফারের যে ডার্ক পার্ট স্যাটার্ন, আমরা যদি বলি এটা কিন্তু কানেক্টেড এবং একই, আমাদের শুধু নামটা চেঞ্জ হয়েছে। কিন্তু আমরা যদি তার দৈত্যগুরু শুক্রাচার্যের লাইফ এবং লুসিফারের আমরা যদি কম্পেয়ার করি, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক সিমিলারিটি পাবো, এবং বলা যায় আমাদের ইন্ডিয়ান মাইথোলজিতে যিনি দৈত্যগুরু শুক্রাচার্য, উনি ইউরোপিয়ানে কিন্তু লুসিফার বা স্যাটার্ন। আচ্ছা, এবার বলবো কেন। ফার্স্টেই বলি, লুসিফারের যে প্রেয়ার আছে সেখানে ক্লিয়ার প্রেয়ারের 4টে লাইন আমি তোমাকে বলছি। দ্য লাইট ব্রিঙ্গার, দ্য ডন বিয়ারার, দ্য মর্নিং স্টার কল্ড ভেনাস। আচ্ছা, শুক্র। মর্নিং স্টার আমরা কাকে বলি? আমরা বাংলায় মর্নিং স্টার শুকতারা। শুকতারা কাকে বলি? আমরা ছোটবেলায় পড়েছি শুক্র গ্রহকে শুকতারা বলা হয়। সন্ধ্যাবেলা সাঁচতারা, ভোরবেলা শুকতারা, শুক্র গ্রহ। ঠিক আছে, রয়েছে। এবার যদি আমরা কিছু জিনিসের সিমিলারিটি খুঁজি, দৈত্যগুরু শুক্রাচার্য কিন্তু দেবগুরু হওয়ার জন্য চেয়েছিলেন, উনি দেবগুরু হবেন, কিন্তু ওনাকে দেবগুরু করা হয় না। দেবরাজ ইন্দ্র যেটা মানে কারণ দিয়েছিলেন, উনি অসুর পুত্র, মানে ওনার মাতা, কাব্যমাতা ছিলেন অসুর কন্যা, তাই জন্য ওনাকে করা হয় না। কিন্তু দৈত্যগুরু শুক্রাচার্যের জ্ঞান কিন্তু প্রচুর ছিল, ইভেন বৃহস্পতির থেকেও বেশি ছিল, কারণ সঞ্জীবনী বিদ্যাটা জানতেন শুক্র। মহাদেবের থেকে, কিন্তু মহাদেবের তপস্যা, মহাদেবের খুব কাছে শিষ্য ছিলেন কিন্তু দৈত্যগুরু শুক্রাচার্য, এবং মহাদেবের তপস্যা করে উনি কিন্তু এই মৃত সঞ্জীবনীর আশীর্বাদটা পান, এবং যার জন্য প্রচুর অসুর দেবতার যখন যুদ্ধ বেঁধেছে, প্রচুর অসুরকে উনি আবার বাঁচিয়ে দিয়েছেন। ঠিক আছে, এবার যদি আমরা ইউরোপিয়ান অকাল্টের দিকে যাই, যেখানে লুসিফার, এখানে লুসিফারও কিন্তু হেভেন থেকে বিতাড়িত, প্রটেস্ট করেছিলেন উনি, বিতাড়িত। এবং তোমাকে আগের দিন বলেছিলাম উইচক্রাফটের একটা পার্ট আছে গ্রিন উইচক্রাফট, যেখানে কিন্তু এইসব আয়ুর্বেদ নিয়ে, যেটা আয়ুর্বেদ নিয়ে চর্চা কিন্তু করতেন দৈত্যগুরু শুক্রাচার্য। ঠিক আছে, যে আয়ুর্বেদ এসছে, এবং ওখানেও কিন্তু গ্রিন উইচক্রাফটে আয়ুর্বেদ নিয়েই চর্চা হয়। বিভিন্ন গাছগাছড়ার মূল, তার ছাল, ফুল, পাতা, ফল, এইসব দিয়ে, বিভিন্ন রকম গাছের জিনিস দিয়ে কিন্তু ওখানে বিভিন্ন রকমের মেডিসিন, বিভিন্ন রকমের বিউটি জিনিস কিন্তু তৈরি, সৌন্দর্যের বিভিন্ন রকম জিনিস তৈরি। ইভেন ইন্ডিয়ান মাইথোলজিতে যে ব্যাপারটা রয়েছে, এই যে মৃত সঞ্জীবনী বিদ্যা দিয়ে অসুরকে বাঁচিয়ে তুলেছিলেন, সেই কারণে মহাদেব ওনার উপর প্রধান্বিত হন এবং নিজের মধ্যে আটকে নিয়েছিলেন পেটের মধ্যে। উনি কিন্তু মহাদেবের নাভিতে বাস করেন। ইভেন অনেক চেষ্টা চরিত্র করার পর মহাদেবের বীর্যর সাথে উনি হয়তো বেরিয়ে যান, শুক্রাণুর সাথে বেরিয়ে যান, তাই জন্য শুক্র নামটা এসছে। এবং ওনার কিন্তু তখন থেকে, তার আগে যদি বহু আগে তুমি দেখো, তখন কিন্তু আজকের দিনে যে সম্পর্কে লিপ্ত হয়ে একটা বাচ্চার জন্ম হয়, বহু আগে সত্যযুগে কিন্তু এইভাবে হতো না। আমরা অনেক গল্প কিন্তু পাই। ঠিক আছে, তখন কিন্তু অন্যভাবে বোঝা মুশকিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে শুক্রাণু, যেখানে তুমি যদি অ্যাস্ট্রোলজি নিশ্চয়ই মানো, অ্যাস্ট্রোলজিতে দেখবে শুক্র যদি কারোর খারাপ থাকে, তাহলে দেখবে অ্যাস্ট্রোলজার কি বলেন,
শুক্রটা Diamond খারাপ পরো। আছে, ডায়মন্ড পড়ো, শুক্রের রেমেডি করো। শুক্র যদি কারোর খুব তুঙ্গস্থ আছে, গাড়ি বাড়ি, আজকে দিনে দাঁড়িয়ে যে আমরা বলি ডেভিল, দৈত্যগুরু ছিলেন উনি, ডেভিল আমরা বলা হয়, তো আমরা শুক্রকে কেন মানি? লুসিফার হলেই ডেভিল, আর তাহলে আমরা দৈত্যগুরু শুক্রাচার্য কেন মানছি? এরপরে আমি আরও কিছু কারণ বলবো যে কেন আমি বললাম। তো লাক্সারি, গ্ল্যামার, বাড়ি গাড়ি যা কিছু চাও সব কিন্তু দৈত্যগুরু শুক্রাচার্য। এবং ইউরোপিয়ান অকাল্টে আমি যদি দেখি লুসিফার। এখানে আর একটা জিনিস বলবো, আমি এই ছবিটা আজকে নিয়ে এসেছি, যেটা আমি তোমাকে দেখাবো। হ্যাঁ, এখানে দেখো লেখা রয়েছে আমি আগে একবার ছবিটাকে দেখাতে খুব চাই। ভালো করে দেখাও। মানে এটা হচ্ছে ছবিটা, যদি প্রপারলি দেখা এটা যায়, কিন্তু দৈত্যগুরু শুক্রাচার্য ছবি। এক্স্যাক্টলি এটা দেখে ডেভিল বা স্যাটার্ন বা হর্ন গডের Saturn, কথা একদম। মাথায় আসবে। এটা তুমি দেখো, এখানে কিন্তু দৈত্যগুরু শুক্রাচার্যের 8টা হাত, হ্যাঁ, এবং ওপরে অংশ কিন্তু নারী শরীর, আচ্ছা, হ্যাঁ নিচে হ্যাঁ, পুরুষ, আচ্ছা, এবং ওপরে দুটো শিং রয়েছে। এখানে ফেসটা দেখো, ক্যামেরা যদি ক্লোজ করা যায়, গোট ফেস, গোট ফেস, রাইট। গোট ফেস, যেটা কিন্তু লুসিফারের যে ডার্ক পার্ট স্যাটার্ন, তারও কিন্তু গোট এই ফেস। ফটোটা কোথা থেকে পাওয়া গেছে, মানে এই ফটোটা সোর্সটা কি? দেখো, বহু আগে ফটোগ্রাফি ছিল না, আমি রাখলাম এখানে। হ্যাঁ হ্যাঁ, বহু আগে কিন্তু এই সময়তে যখন এই ছবিটা, তখন কিন্তু ফটোগ্রাফি ছিল না। অনেক সময়তে এটা কিন্তু তার বিশেষ একটি কিছু রূপ, একটা পুরাণের ফটো হবে। পুরাণের একদম। এখানে লেখা রয়েছে মণিকর্ণভা সংকল্প, ঠিক আছে, একটা পুরাণ, এবং সেখানে ইন কল্প কাশ্যপা, মানে এই যে ছবিটা রয়েছে, তুমি বলছিলে যে এটা কল্প কাশ্যপ বৃহমত শিব শুক্রা পুরাণ। কল্প কাশ্যপা বৃহমত শিব শুক্রা পুরাণ। এখানে যেটা দেখা গেছে, দেখো এখানে অনেক মুনি ঋষিরা বসে রয়েছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই যে ছবিটা, এই ছবিটা কিন্তু এখানে শুক্রাচার্য যে আদি শিব শক্তির ফর্মে এসেছিলেন, তার বর্ণনা ছিল যে তিনি, তার রূপটা তখন কি ছিল, তার 8টা হাত ছিল, তার মুখটা ছিল ছাগলের মতো, এবং তার উপরে দুটো হর্ন ছিল, শিং ছিল, এবং উপরের শরীর ছিল নারী শরীর, নিচের শরীর পুরুষ শরীর। আমার আরেকটা জিনিস যেটা মনে হয়, ওয়েস্টার্ন অকাল্টের সাথে এটার একটা কানেকশন, যেটা একদম স্যাটার্নের ফেস তুমি যেটা দেখবে, হ্যাঁ, সেটা কিন্তু এই কারণ ফেসটাই দেখো কিন্তু তুমি দেখবে। এটা সনাতন ধর্ম, এখান থেকেই তো সনাতন ধর্ম বা যেটাকে সোকল্ড পেগানিজম বলে, একদম, একদম। এটা সব জায়গায় পুরো ওয়ার্ল্ডে ছড়িয়েছে। এক্স্যাক্টলি। ওই জন্য আদি হয়তো ধর্ম বলা হয় কিন্তু হ্যাঁ, আমাদের সনাতন হিন্দু ধর্ম, ধর্মকে, সনাতন ধর্মকে, এবং একদম। পরবর্তীকালে বিভিন্ন নেশানে, বিভিন্ন মানে জায়গাতে কিন্তু এটা ছড়িয়েছে। তো সেখানে নাম চেঞ্জ হয়েছে, কিন্তু তাদের ক্যারেক্টারিস্টিক্স, তাদের যে চরিত্রগুলো, সেগুলো কিন্তু একই থেকেছে, কোথাও না কোথাও তাদের মিল বা কিন্তু তুমি খুঁজে কার্যকারিতাটাও পাবে। একই রয়েছে। কার্যকারিতাও একই থাকবে। তার যে ব্লেজিং, আজকে লুসিফারকে কিন্তু বলা হয় কিং অফ মিউজিক, কিং অফ বিউটি, ঠিক আছে, কিং অফ উইজডম। শুক্রাচার্যকে যদি দেখি, যে যারা গান করে, দেখবে সেখানে শুক্রের প্রভাব কিন্তু ভালো থাকতে হয়। গান যারা করে, যেটা স্টেজ প্রোগ্রাম করে, তো কিং অফ মিউজিক শুক্রাচার্য, কিং অফ মিউজিক, কিং অফ উইজডম, তিনিও কিন্তু এগুলো, তার মধ্যেও কিন্তু প্রচুর জ্ঞান রয়েছে, প্রচুর নলেজ রয়েছে তার মধ্যে। তো কোথাও না কোথাও বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি এবং দেবগুরু না, দৈত্যগুরু শুক্রাচার্যের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? ওনারা দুজনেই তো গুরু, দুজনেই গুরু। ডিফারেন্সটা কি? শুক্রাচার্য যদি বলো অ্যাগ্রেসিভ, উনি অনেক বেশি প্রোটেস্টিং। যদি তুমি নেচার ওয়াইজ বলো, উনি কিন্তু প্রোটেস্টিং, উনি কিন্তু। আর দেবগুরু বৃহস্পতি যিনি, তিনি কিন্তু সমঝোতা করে কোনো কিছু, ঠিক আছে, শান্ত প্রকৃতি, তার মধ্যে কিন্তু অনেক সমঝোতা আছে। কিন্তু দৈত্যগুরু শুক্রাচার্য কিন্তু প্রোটেস্ট করেছেন যে কোনো কিছুতে। এবং জ্ঞান যদি বলো, অকাল্টের জ্ঞান, ডার্ক অকাল্টের জ্ঞান, সেটা কিন্তু দৈত্যগুরু শুক্রাচার্য। আমি যেটা বুঝতে অ্যাস্ট্রোলজি পারি, যেটা, সেটা কিন্তু বৃহস্পতির, হ্যাঁ, দেবগুরু বৃহস্পতি অ্যাস্ট্রোলজি। কিন্তু যখন তুমি ডার্ক অকাল্টে যাবে, সেটা কিন্তু দৈত্যগুরু শুক্রাচার্য। বেসিক ডিফারেন্স যেটা মমিতা দিয়ে আমি বুঝতে পারি বা ফিল করতে পারি, যে বৃহস্পতির যে ক্যারেক্টারিস্টিক্স, এটা খুবই মানে স্টেবল একটা লাইফ দেবে, তোমাকে নলেজ দেবে, তোমাকে জ্ঞান দেবে। কিন্তু তোমার লাইফে তুমি যখন, আজকের দিনে আমরা কি চাই, টাকা পয়সা চাই, লাক্সারি গ্ল্যামার চাই, নেম ফেম চাই, সেটা কিন্তু তোমাকে দৈত্যগুরু শুক্রাচার্যের কাছেই যেতে হবে। ওকে, যেটা জীবনের প্রয়োজন, সেটা তোমাকে গুরু বৃহস্পতি দিয়ে দেবেন, কিন্তু অ্যাবান্ডেন্স, সেটা কিন্তু দৈত্যগুরু শুক্রাচার্য। আমাকে একটা জিনিস বলো, এটা নিয়ে তো আমরা জানতে পারলাম, বাট এই যে ডার্ক অকাল্ট, ডার্ক যে ব্যাপারটা, সেটা আমাদের অনেকের জীবনের মধ্যে এমনভাবে বসে গেছে। তুমি একটা কেস বলছিলে, একটা হাজব্যান্ড ওয়াইফ এবং তাদের ছেলের কেস, সেখানে এই যে ডার্কনেসটা রয়েছে, এই ডার্কনেসটা ফুল পোটেনশিয়ালে রয়েছে হয়তো। আমি জানি না এটা কতটা মানুষ কিভাবে নেবে, বাট এরকমটা হয়, কিন্তু সেটা কেউ কখনো সামনে এসে বলে না। আমি চাই যে আজকে তুমি এই যে ঘটনাটা রয়েছে, এটা খুবই সেন্সিটিভ একটা ঘটনা, সেটা তুমি অন ক্যামেরা আমার সাথে ব্যাপারটা শেয়ার করো, কি হয়েছিল?
আজকে যখন এই ব্ল্যাক ম্যাজিকের কাজে এসেছি, প্রচুর মানুষের সাথে কথা হয়। প্রচুর মানুষ তাদের ব্যক্তিগত আমাদের কাছে এলে, যেরকম ডক্টরের কাছে গেলে তুমি তোমার কোনো শরীরের যে সিমটমই তোমার আসুক, যত গভীরতম গুপ্ততম তোমায় কিন্তু বলতে হবে, সব কিছু বলতে হবে ডাক্তারের কাছে গেলে। তুমি যদি সুস্থ হতে চাও, লয়ারের কাছে গেলে একজন অপরাধী যত অপরাধী করুন, তার কিন্তু সমস্ত অপরাধ লয়ারের কাছে স্বীকার করতে হবে যদি বাঁচতে চান। ঠিক সেরকম আমাদের কাছে যখন কোনো মানুষ আসে, তার জীবনের গভীরতম, সব থেকে নোংরাতম বা গোপনতম সব কিছু কিন্তু আমাদের সাথে শেয়ার করতে আমি প্রথমেই বলে দিই। জীবনটাকে পুরো আমাদের কাছে পুরো আয়নার মতো তুলে ধরো, যাতে তোমার জীবনে তুমি যা জানো আমরাও যেন সেইটাই জানতে পারি, যদি তুমি সঠিকভাবে কাজটা চাও, না হলে কিন্তু অসুবিধা। তো অনেক মানুষের সাথে কথা হয় এবং কথা বলতে গিয়ে এমন কিছু কেস দেখি যেটা মনে হয় এইরকমও হয়। তো আজকে তোমাকে এরকমই একটা কেস বলবো। এই কেসটা আমাদের কাছে এসেছিল 2023 সালের। এই কেসটা ছিল মে মাসে, 2023-এর মে মাসের কেস। এটা মে মাসে একজন ভদ্রমহিলা আমাদের সাথে যোগাযোগ করে, তখন রাত 3:30 বাজে। 3:30 সময়, ঠিক আছে। হঠাৎ করে মেসেঞ্জারে একটা মেসেজ পাই, ঘুম ভেঙে যায়, মেসেঞ্জারে দেখলাম টিং করে আওয়াজ হলো একটা মেসেজ। একজন ভদ্রমহিলা, নাম বলবো না, ভদ্রমহিলা মেসেজ করেছেন যে আমাকে আপনি বাঁচান, আমিও ফেসবুক থেকে আপনাদের কন্ট্যাক্ট পেয়েছি, আমাকে আপনারা বাঁচান। তো তারপরে আমার স্বামী প্রচণ্ড পরিমাণে অত্যাচার করে আমার উপরে। আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাই, আমি আপনাদের প্রোফাইল দেখলাম, আপনারা ব্ল্যাক ম্যাজিকের কাজ করেন, আমাকে বাঁচান। তো তখন দেখলাম পরপর আমি মেসেজটা সিন করেছি, ভদ্রমহিলা তখন অ্যাক্টিভ রয়েছেন মেসেঞ্জারে, পরপর মেসেজ এসেছে আমি একটু ফোন করব, একটু আপনার সাথে কথা বলবো। এবার অত রাতে তখন তাকে বললাম যে না, এখন কথা বলবো না, ঠিক আছে তুমি মেসেজে একটু বলো। কারণ ভদ্রমহিলা এমনভাবে বলছিলেন এবং বোঝা যাচ্ছে ভদ্রমহিলা তো কাজ যেন করে। তো তুমি মেসেজেই বলো, আমি কালকে তোমার সাথে কথা বলবো, আজকে মেসেজে বলো। ভদ্রমহিলা বলেন আমার হাজবেন্ড প্রচণ্ড পরিমাণে সেক্স অ্যাডিক্টেড। কি অ্যাডিক্টেড? সেক্স অ্যাডিক্টেড। আচ্ছা। বলছে যেটা আমার উপরে তুমি বলতে পারো টর্চার্ড হয়, ভীষণ অ্যাবিউসিভ। কীরকম? বলছে আমার সাথে ওনার লাভ ম্যারেজ, দীর্ঘ বছর 6-7 বছর আমরা ভালোবাসার সম্পর্কে ছিলাম, তারপর আমরা বিয়ে করেছি। বিয়ের পরেও এখন আমাদের একটা ছেলে আছে, যে ছেলেটার বয়স 14 বছর। বড় ছিল, যথেষ্ট বড়, ক্লাস 9 এরকম পড়তো ছেলেটা। বলছে আমার ছেলেটার বয়স 14 বছর, যথেষ্ট বড় ছেলে। বলছে আমার বিয়ের কবছর পর থেকে যেন মানে আমার হাজব্যান্ডের মধ্যে বেশি এটা এলো, সেটা হলো আমি তার বলে আমার ছবি আমি পাঠালাম, তুমি আমাকে দেখো, আমাকে কি দেখতে খারাপ? না, খুব সুন্দরী ভদ্রমহিলা দেখতে। না, বলছে কিন্তু আমার হাজব্যান্ডের আমাকে ভালো লাগে না। মানে যখন আমরা ব্যক্তিগত সম্পর্কে হাজব্যান্ড ওয়াইফের সেক্সুয়াল রিলেশনশিপ যখন আমরা করি, আমার হাজব্যান্ড আমার দিকে তাকিয়ে তার নাকি উত্তেজনা আসে না। আমি খুব এই ভাষাতেই বলছি, ভদ্রমহিলা আমাকে যেভাবে বলেছিলেন, যে তিনি আমাকে বলেন যে পাড়াতে ওই বৌদি আছে না, দেখতে পারো কি স্টাইলিস্ট বৌদি, তুমি এখন নিজেকে ভাবো ওই বৌদি, আমি তোমাকে ওই বৌদি ভেবেই তোমার সাথে কথা বলবো, এবং তুমি ভাববে ওই বৌদি আমার সাথে যেভাবে কথা বলে ঠাকুরপো বলে, আমার নাম ধরে তুমি এখন ঠিক ওইভাবে আমার সাথে কথা বলো, তাহলে আমার ফিল হবে আমি ওই বৌদির সাথে সম্পর্ক করছি। রোল প্লে। রোল প্লে। বলছে প্রথম দিন আমি রাজি হইনি, যে এবার কীরকম, কী রোগ এটা তোমার? বলছে এটাই করতে হবে, না হলে টর্চার, মারধর করা। তো ওর কথা রাখতে ঠিক আছে আমি করলাম, কিন্তু দিন যত যাচ্ছে আরও বেড়ে যাচ্ছে। যাকেই ওর পছন্দ হচ্ছে তাকেই ও বলছে। বলছে এইরকমই মানে এটা একটা মহিলার জন্য বা একটা মানুষের জন্য খুবই অসম্মানের, একজন স্ত্রীর জন্য প্রচন্ড অসম্মানের। বলছে সব থেকে যেটা, যে ঘটনার পরে আমি তোমাকে এই আজকে কথাটা বলছি, আমি ডিসিশনটা নিয়েছি, সেটা হলো একদিন দুপুরবেলা, বলছে দুপুরবেলা আমার হাজব্যান্ড বাড়িতে খেতে আসেন, লাঞ্চ করতে আসেন, তারপরে বাড়ি যান। বলছে একদিন দুপুরবেলা উনি, 1 মাস আগের ঘটনা, উনি লাঞ্চ করতে এসছেন। তো আমার লাঞ্চ করতে এসছে, খুব ভালো কথা। আমি তখন আমার লাঞ্চ হয়ে গেছে, আমি করে নিয়েছি, আসতে লেট হয়েছে। আমি আমার ছেলে সেদিনকে তাড়াতাড়ি, ওর ছুটি হয়ে গেছে স্কুলে, ও আমার পাশে বললো মা আমি তোমার পাশে ঘুমোবো। আমি ছেলেকে পাশে নিয়ে আমি ঘুমোচ্ছিলাম লাঞ্চের পরে। এবার ভিতর থেকে লক করে ঘুমোচ্ছিল, ইন্টারলক আছে, হাজব্যান্ডের কাছে একটা চাবি ছিল, খুলে ঢুকেছে। ঢুকে বলে আমার ছেলেকে মানছে না, আমাকে তাড়াতাড়ি ঘুম থেকে তুললো, এখনই আমি রিলেশন করবো। আচ্ছা রে, ছেলে রয়েছে পাশে, দেখো তুমি এ কি পাগলামো করছো কেন? না, ও থাকুক, এখনই সম্পর্ক করব। আমার আজকে আমি এক কলিগ জয়েন করেছে আমার অফিসে, আমি দেখে এসেছি, এখন তোমাকে বলবো তুমি ওই কলিগের, ওর নামেই তুমি এই কলিগের রোল প্লে করো, ঠিক আছে? সেদিন আমার ধৈর্যের বাঁক চলে গেল।
বলছে আমি ওর সাথে না প্রচণ্ড ধাক্কা মেরে ওকে ফেলে দিলাম, কিন্তু ওর সাথে তো আমি পারি না। বলছি এর মধ্যে ছেলের ঘুম ভেঙে গেছে। সে বলছে বাবা তুমি মার সাথে এরকম করছো কেন, এরকম করছো কেন, ছেলে তো বড়। বলছে তুই চুপ কর, টিনেজে রয়েছে, বোঝে তো সবই। বলছে বাবা তুমি মায়ের সাথে এরকম করছো কেন, এরকম করবে না। ছেলে এবার ছেলে জানতো অনেক কিছু, যে মা অনেক বুঝতে পারে না, যে মা অনেক বাবার অনেক টর্চার সহ্য করে। ছেলে প্রতিবাদ করছে, বলছে তুই থাম, তুই চুপ করে বস, আমি যা করছি তুই দেখ। একদমই তাই। এবং ওই ছেলেটির সামনেই ভদ্রমূলক তার স্ত্রীর সাথে সম্পর্ক করতে শুরু করে এবং ছেলেকে বলে তুই তো বড় হয়ে করবি, আমি যা করছি তুই দেখ, কি এবং ঘরের লক করে দেয়। ছেলে বলছে ছেলে কি ওই রকম পারে, ছেলে চোখ বন্ধ করবে। চোখ বন্ধ করে বসেছিস কেন? বলছে এইভাবে আমার হাজব্যান্ড বলছে, চোখ বন্ধ করে বসেছিস কেন, আমি যেটা করছি তুই দেখ। বলছে আমার হাজব্যান্ড পুরো ওই রকম, বলছে সেদিন আমার সব ধৈর্য চলে গেছে আমার ছেলের সামনে, আর আমার কোনো লজ্জা থাকলো না। বলছে শেষে যেটা করলো সেটা আরো মারাত্মক, তুই তো এতক্ষণ দেখলি, এবার তুই তোর মায়ের সাথে রিলেশন কর। মানে এই পডকাস্ট করতে এসে এত মানুষের এত কিছু শুনেছি, মানে এইগুলো শুনছি জানছি, মানে আমরা ভাবতে পারি না, আমরা সভ্য সমাজে চলি, আমরা দেখি কেউ আইটি সেক্টরে চাকরি করেন, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডক্টর, একদমই তাই। মানে মানুষ আদতেও কি শিক্ষিত? মন শিক্ষিত হয়েছে, মানুষের মনটা মনে হয় তো আরো কুরুচিকর হয়ে গেছে। এই ধরনের ঘটনা যে শুনতে হবে কোনোদিন ভাবিনি। বলছে যেমন করে হোক ওকে আটকাও, আমার বাড়িতে কেউ নেই, আমার মা বাবা নেই, আমার দাদা আছে, বুঝতেই পারছো। বলছে আমরা বললাম যে তুমি ডিভোর্স নিলে না কেন? ডিভোর্স নিয়ে আমি হাউস ওয়াইফ, আমি কোথায় যাব? আমার দাদা তো আমাকে দেখবে না, দাদার গলগ্রহ হব। আমার বাবা মা কেউ নেই, আমার বাবা মার এত অবস্থাও ভালো ছিল না, এত অবস্থাপন্ন ছিলেন না যে আমার নামে অনেক টাকা রেখে গেছেন। আমি কোথায় যাবো বলো তো, আমি কিছু করিও না। তো সেই মুহূর্তে ভদ্রমহিলা একটা জিনিস বলেছে অনেক দিন, জানো তো, এই দেখতে দেখতে আমি ভাবলাম নিজের মনকে যদি আমি হিল করতে পারি। তো আমাদের অকাল্টেরই একটা পার্টের সাথে, হিলিংয়ের সাথে উনি যুক্ত আছেন। উনি তখন শিখছিলেন, আচ্ছা আমি শিখছি, কিন্তু সেটা তো রোজগার হবে, কিন্তু এখনই সেটা আমার এতটা নয় কি আমি একটা আলাদা হয়ে যাব। তো আমার হাজব্যান্ডকে তোমরা কোনো কিছু এমন করতে পারবে যাতে হাজব্যান্ডের এই মানে এই যে নেচারগুলো চলে যায়, উনি আমার সাথে এইভাবে না করেন। কারণ আমার সেদিন যেটা হয়েছে আমার সাথে, আমার সমস্ত মানে বাচ্চাটাও মানে মনের দিক থেকে শেষ প্রায়। বলছে আমার বাচ্চাটাও মনের দিক থেকে শেষ, একদমই তাই। বলছে ওর মধ্যে তো একটা ট্রমা যাচ্ছে, ও বলছে যে বাবা এরকম করছে কেন। শেষমেশ বাচ্চাটা সেদিনকে যখন ওর বলে বাচ্চাটাকে যে তুই দেখলি এতক্ষণ, এবার তুই কর, তখন বাচ্চাটার বাবাকে ধাক্কা মেরে দরজা খুলে বেরিয়ে গেছে। কিন্তু ওকে সহ্য করতে হয়েছে। বলছে বাইরে যখন বলে এখন আমার ছেলেও যদি আমাকে ধরছে না মা, তো বলছে আমার ছেলের ধরাটা আমার ভালো লাগছে না, আমার মনে হচ্ছে কি জানি, মানে আমার সেই দিনের ট্রমাটাই আমার ফিল করছি যে ও সব দেখেছে। আচ্ছা আমার ভীষণ অসহ্য হয়ে গেছে আমার কাছে, তোমরা কিছু করো। তো বললাম হ্যাঁ করতে পারো। বলছে আমি চাই ওকে অসুস্থ করে দাও। তুমি অসুস্থ কেন চাও? এমন কিছু করতে পারো ওনার পৌরুষত্ব খারাপ করে দিতে পারো, আমরা পড়তে পারি। বলছে না, ওর পৌরুষত্ব যে খুব স্ট্রং, ও তার জন্য আমার সাথে এগুলো করে তা নয়, মানসিক বিকার ওর অনেক বেশি। বলছে ওর পৌরুষত্বহীন যদি আমি ওকে করি না, তোমরা যদি করে দাও, তাতে ওর মানসিক বিকার কিন্তু কমবে না, তখন হয়তো অন্য টর্চার শুরু করবে। তো আমি ওর সেবা শুশ্রূষা করবো, ওকে অসুস্থ করে দাও, এমন কিছু করো। তো পরের দিন ভদ্রমহিলার সাথে কথা হয়, প্রচণ্ড কাঁদেন ভদ্রমহিলা। আমার সাথে ওনার 2 ঘন্টা কথা হয়, যার বলতে পারো আধ ঘন্টা 1.25 ঘন্টা উনি শুধু কেঁদেছেন, বাকি সময় উনি কথা বলেছেন। তো ওনার এই কেসটা করা হয় জাম্বো কেস। জাম্বো কেস মাম্বো যেটা বললে মারণ, মেরে দেওয়া, মাম্বো হচ্ছে অসুস্থ করে দেওয়া, জাম্বো যেটা করে দেওয়া জাম্বো। জাম্বোরও কিন্তু বিভিন্ন, আমি যেটা তোমায় প্রথমেই বললাম, ভুডো কিন্তু অ্যাকচুয়ালি কোনো ব্ল্যাক ম্যাজিক নয়। ভুডো হচ্ছে অ্যাকচুয়ালি একটা ফেস্টিভ্যাল যেটা মাসাই সম্প্রদায় করে থাকে, এবং এই ভুডো ফেস্টিভ্যাল যখন হয় তখন ওরা বিবাহ করে। ভুডো ফেস্টিভ্যালের সময় তো ওরা বিভিন্ন রকমের ব্ল্যাক ম্যাজিক ক্রিয়া করে, এবং তার মধ্যে ট্যাঙ্গোডিজম আছে, কোকুডা আছে, তার মধ্যে ডাউরিজম আছে, এবং এই সময় আরো একটা বলবো তোমাকে, জ্যাংব্যাটো। জ্যাংব্যাটো হচ্ছে বিভিন্ন যে বিচালির যে খড় হয় না, এই খড়ের মতো ওরা বড় পুতুল টাইপের বানায়, এবং তার মধ্যে পূর্বপুরুষকে ওরা ডাকে, পূর্বপুরুষের স্পিরিটকে ওরা ডাকে, মাসাইরা করে এবং ডাকে। এবং সেই জ্যাংব্যাটো নাচ দেখলে কিন্তু তুমি বুঝবে না, যেটার ভেতরে কিন্তু কিচ্ছু নেই, জ্যাংব্যাটো কিন্তু নাচে। জ্যাংব্যাটো একটা ফেস্টিভ্যাল, তুমি যদি সার্চ করো জ্যাংব্যাটো দেখতে পাবে। ওরা পূর্বপুরুষের স্পিরিটকে ওই যেটা বানায় না পুতুলের মতো, আমাদের এখানে ছৌ নাচ যেমন হয়,
পুরো যেখানে যেরকম বানানো হয় না একটা পুতুলের রকম, ঠিক ওই রকমই বানানো হয়, বিচুলির খড় বিভিন্ন রকমের এইসব জিনিসের ভেতর পুরো ফাঁকা, ওর মধ্যে স্পিরিট কল করে জ্যাংবাটোর নৃত্য হয়, নাচ হয়, জ্যাংবাটো পুরো ঘুরে বেড়াচ্ছে কিন্তু ভিতরে কিছু নেই, স্পিরিট দিয়ে করে। তো এই ফেস্টিভ্যালের সময়তে ওরা যে ব্ল্যাক ম্যাজিকগুলো করে সেগুলোর মধ্যে ট্যাঙ্গোরিজম আছে, কোকুডা আছে, এবং এখন যে ক্রিয়াটা আমি তোমায় বলবো, আগে একটা বলেছি আজকে ডাওরিজম, তো এই সময়তে ওরা করে। তো এখন যেটা বলবো এটা হচ্ছে কোকুডা, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে এটা ওরা বলে জাম্বোর মধ্যে পড়ছে। জাম্বো, একদম জাম্বো হচ্ছে মাসাই সম্প্রদায় বলে, এটা নাইজেরিয়ার দিকে এটা কিন্তু বলা হয় কোকুডা। কোকুডা, আচ্ছা। কোকুডা যেখানে অসুস্থ করে দেওয়া হয়। এখানে ভদ্রলোককে প্যারালাইসিস করা হয়েছিল, কিছু করার ছিল না। দেখো ভদ্রমহিলা যে কষ্টের মধ্যে দিয়ে গেছেন না, উনি কিন্তু বলছে আমি কিন্তু নিজে প্যারালাইসিস বলতে পারো, কারণ আমার সাথে মনের দিক থেকে আমার আজকে বাইরে আমি বেরোতে পারি না, বাইরে বেরোলেই ওই যে উনি বৌদিগুলোর রোল প্লে আমায় করতে পারেন, যখন রাস্তায় তাদের দেখি আমার রাস্তায় বেরোলেও কান্না পাই, আমি আনন্দ পাই না। আমার আজকে ছেলের সামনে নিজের কোনো মানে আমি বিবস্ত্র হয়ে গেছি ছেলের সামনে, আমার কোনো লজ্জা নেই, আমার ছেলের সামনে আমি যেতে পারি না, ছেলের সাথে ভালো করে কথা বলতে পারি না। তো আমি চাই আমার স্বামীর আমি সেবা শুশ্রূষা করবো, আমি স্বামীকে ছেড়ে দেবো না, কিন্তু আমি চাই অসুস্থ হয়ে থাকুক, ও বুঝুক যে আমার সাথেও যে কষ্টটা করেছে, যে কষ্ট আমাকে দিয়েছে সেই কষ্টটাও একটু পাক, আমি চাই। কুকুম্বাতে কি করে? কোকুডা, 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 কোকুডাতে এখানে প্যারালাইসিস করা হয়েছিল ওনার লেফট পোর্শন। তো ওনার কাজটা আমরা করি, এক্ষেত্রে যেটা লাগে পাহাড়ি ভেড়ার মাথা মানে স্কালটা লাগে, কাটা মাথাটা, হ্যাঁ কাটা মাথা, এটা স্কালটা মেনলি লাগে। তো ওটা স্কাল তৈরি করতে হয়, তার প্রসেস আছে। স্কালটা যেটা লাগে তোমার যেটা তোমাকে আর একটা ক্রিয়ায় বললাম, সার্কেলের মধ্যে কিন্তু আমাদের সব ক্রিয়া হয়। সার্কেলের মধ্যে একটা পেন্টাগ্রাম ড্র করতে হয়, পেন্টাগ্রামের ঠিক মাঝখানে এই স্কালটাকে রাখতে হয়, এবং 5টা যে অ্যাঙ্গেল আছে 5টা অ্যাঙ্গেলে 5টা ক্যান্ডেল ধরাতে হয়, এবং ওনার জিনিস কিন্তু লাগে, যার উপরে আমরা সবসময় ক্রিয়া করব সবসময় জিনিস লাগবে, সে চুল হোক, জামা কাপড় হোক, স্পাম হোক। এখানে ভদ্রমহিলা ওনার একটা ইনার গার্মেন্টসে স্পাম লাগিয়ে দিয়েছিলেন, মানে স্পাম দিয়েছিলেন ইনার গার্মেন্টস করে, ঠিক আছে। তো স্পামটা হলে খুব ভালো, যে কোনো কাজ এই ধরনের কাজ বা আমরা বশীকরণ যেটা আমরা কনজুরিং করি সেখানেও এই ধরনের জিনিস লাগে, স্ট্রং কাজ হয়। তো ওই যে মাথাটা স্কালের ওই মাঝখানে রাখতে হয় ওই কাপড়টা, তার উপরে কাঁকড়া বিছার হুল এবং সাপের বিষ ঢালতে হয়, গোপ্র সাপের, হ্যাঁ ওই গোপ্র সাপের বিষ আমাদের বিভিন্ন কাজে লাগে, বিশেষ করে এই হার্মফুল কাজগুলোতে লাগে। এবং একটা ভুডোর যে স্পেল আছে সেটা বলা কিন্তু স্টার্ট, এই যে ক্রিয়া শুরু হলো সার্কেলে ঢুকা থেকে, স্কালটা আমরা পেন্টাগ্রামটা ড্র করলাম, স্কালটা রাখলাম, এবং আমাদের ভুডোর যে স্পেল আছে সেই স্পেল কিন্তু বলতে হয়, স্পেল কিন্তু থামে না, মানে কন্টিনিউ কিন্তু বলতে হবে 1 ঘন্টা 2 ঘন্টা ধরে। হয়েছিল লেফট সাইড প্যারালাইজ, বলছি তোমাকে অবশ্যই। এবং স্কালের ওপরে তারপরে ওই কাঁকড়া বিছের হুল আর বিষটা রাখার পর একটা গজাল দিয়ে পুরো কাপড়টাকে স্কালের সাথে গেড়ে দিতে হয়, আচ্ছা ঠিক আছে, তামার গজাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং মোড়ক লাগে, এখানে মোড়ককে স্যাক্রিফাইস করার আর একটা অন্য পদ্ধতি আছে, মোড়কের হাত পা এমনভাবে বাঁধতে হবে এবং গলাটাকে, মোড়কের যে গলাটা রাখতে হবে এই কাপড়টার ওপরে, যে লোকটার যে কাপড়টা নিয়েছিলাম কাপড়ের ওপরে, এবং এক কোপে কিন্তু মোড়কের ধর থেকে গলাটাকে বিচ্ছিন্ন করতে হবে এবং ওখানে ব্লাডটা যাবে, ঠিক আছে, এইভাবে ক্রিয়াটা হয়। এবং তারপরে একটা গর্তে সমস্ত জিনিসগুলো কালো কাপড়ের করে নিয়ে বুঝিয়ে দেওয়া হয়। 7 দিন পরে ভদ্রমহিলা ফোন করে, আর ওই গজালটা দিয়ে দিয়েছিল। না না, এখানে গজাল শুদ্ধই, গজাল দিইনি, এখানে গজাল দেওয়ার ব্যাপার থাকে না, ওটা ডাউরিজমে থাকে। এখানে ক্লায়েন্টের কাছে কিছু জিনিস দিতে হয় না, পুরো ক্রিয়াটাই আমরা করি, ঠিক আছে। এবং তার জিনিসটা নেব, যার উপরে করব তার ক্লায়েন্টের থেকে সেই জিনিসটা নেব যাকে করতে চাইছে, এখানে ক্লায়েন্টকে কিছু জিনিস দিতে হয় না, আমরা এখানে পুঁতে দিই। 7 দিন পরে ভদ্রমহিলা ফোন করেন যে আমার হাজব্যান্ড আজকে অফিস থেকে এলো, লাঞ্চ টাইমে যেমন আসে, সেই ফ্রিজ খুলে, তখন মে মাস ছিল, লাস্ট ইয়ার মে মাসে মনে করবো প্রচণ্ড গরম হয়েছিল, তো এসে ফ্রিজ খুলে ঠান্ডা জল খেয়েছে, সানস্ট্রোক অ্যাটাক করেছে, এবং সাথে সাথে হসপিটালাইজড হন। এবং লেফট সাইড, এটা কিন্তু আর একটা জিনিস বলবো, যখনই ওনার কিন্তু লেফট সাইড, কেন লেফট সাইড হলো, রাইট সাইডও হতে পারতো, ব্ল্যাক ম্যাজিক করে এটা করা হয়েছে, তাই লেফট সাইড। ডান সাইডটা কিভাবে হয়? ডান সাইড হয়নি, ডান সাইড ভালো ছিল, ভালো আছে। ডান সাইডে কখন প্যারালাইসিস? নরমাল ডান সাইডে যদি কারোর হয় জানবে তার উপর কোনো ব্ল্যাক ম্যাজিক নয়। বাদিক প্যারালাইসিস, বাদিক প্যারালাইসিস হলে কিন্তু খুব চান্স ব্ল্যাক ম্যাজিক করে করা হয়েছে। আমি আরও একজন ক্লায়েন্ট আছেন আমার, যারও প্যারালাইসিস, নর্মাল প্যারালাইসিস, মানে ওনার স্ট্রোক হয়েছিল কিন্তু বাঁ পা বাঁ হাত পড়ে গেছে,
প্যারালাইসিস হতে হতে হয়নি, তো ব্ল্যাক ম্যাজিক করে। অনেক সময় হয় ব্ল্যাক ম্যাজিক ক্রিয়া ঠিকভাবে হয় না, এই ক্রিয়ার অনেক কিছু, প্রত্যেকটা স্টেপ কিন্তু খুব মারাত্মকভাবে ফলো করতে হয় এবং স্পেল খুব ইম্পর্টেন্ট, মন্ত্রটা। হ্যাঁ, তো অনেক সময় ক্রিয়া যদি ঠিকভাবে না হয় সেক্ষেত্রে হয় না। তো এখানে কিন্তু ভদ্রমহিলা আমাকে জানান যেটা হসপিটালাইজড হন, এটা কি তোমাদেরই ক্রিয়ার ফল? না, একদম, তুমি দেখো পরে জানান ওনার লেফট সাইড পুরো প্যারালাইসিস। এই যে কাজগুলো তোমরা কোথায় করো? এটা শ্মশানে করো? না, শ্মশানে কিন্তু হয় না, প্রত্যেকটা ক্রিয়া কিন্তু বাড়ির বাইরে হয়, ঘরের মধ্যে কিন্তু কোনো ক্রিয়া হয় না। এটা আমি প্রথমে বলিনি, এখন বলে দিচ্ছি, এটা কোনো ক্রিয়াই এগুলো কিন্তু ঘরের মধ্যে হবে না, প্রত্যেকটা ক্রিয়া হবে কিন্তু ঘরের বাইরে, কিন্তু শ্মশানে করা হয় না। দেখো, এটা ভুডো ক্রাফটের ক্রিয়া, ঠিক আছে, আফ্রিকান ক্রিয়া, এখানে প্রত্যেকটা স্পেল হয় আফ্রিকান স্পেল। এবং আমরা যে ঘরের মধ্যে যে কাজগুলো করি সেগুলো উইচক্রাফট ক্রিয়া, সেখানে কনজারিং করি, গোয়েটিক করি। আমি শুনছিলাম যে শ্মশানের মাটিতে নাকি উইচক্রাফট করা যায় বা কিছু এরকম ব্যাপার। তুমি একটা জিনিস আমাকে বলো, উইচক্রাফট কোন দেশের? ওয়েস্টার্ন অকাল্ট। ওয়েস্টার্ন ইউরোপিয়ান অকাল্ট। এবার আমাকে তুমি বলো, ইউরোপে কি আজ থেকে বহু হাজার বছর আগে কিন্তু উইচক্রাফটের সূচনা, মানে উইচক্রাফটের কাজ শুরু হয়। আজকের দিনে তো আমাদের ইন্ডিয়াতেও হচ্ছে, কিন্তু তখন কিন্তু ইউরোপেতেই হতো, তখন কিন্তু আমাদের দেশে উইচক্রাফট হতো না। তো বহু হাজার বছর আগে তখন কি ইউরোপে, আজকের দিনে হয়তো শ্মশান থাকতে পারে, যেহেতু প্রচুর ইন্ডিয়ানস পাশ্চাত্য দেশে রয়ে থাকেন, এখন হয়তো শ্মশান থাকতে পারে, তখন কি শ্মশান থাকতো? না, ছিল, গ্রেভিয়ার্ড ছিল। তো শ্মশানের মাটিতে নেমে উইচক্রাফট করতে হয়, এটা কনসেপ্টটাই তো ভুল, স্টেটমেন্টটাই ভুল। যদি কেউ বলেন যে শ্মশানের মাটিতে না, গ্রেভিয়ার্ডে নেমে উইচক্রাফট করতে হয়, মানতে পারি, নেক্রোম্যান্সিতে গ্রেভিয়ার্ডে নেমেই করতে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আগের দিন তোমাকে বলেছি ডেড বডির পার্ট। আমাকে একটা কথা বলো, আমরা অনেকগুলো কনসেপ্ট আজকে জানলাম, মাম্বো জাম্বো, এছাড়া তুমি এক্ষুনি যেটা বললে ট্যাঙ্গোরিজম। ট্যাঙ্গোরিজম, এই যে জিনিসটা, ট্যাঙ্গোরিজম ব্যাপারটা কি? কারণ আমরা মাম্বো জাম্বোটা জানলাম, তার সাথে সাথে স্পিরিট কলিং কীভাবে হয় সেটা জানলাম, ভুডুর ব্যাপারে জানলাম, বাট অফ ক্যামেরা যখন কথা হচ্ছিল তুমি ট্যাঙ্গোরিজমের ব্যাপারে আমাকে বললে, ট্যাঙ্গোরিজম ব্যাপারটা কি? ট্যাঙ্গোরিজমে যে কোনো কাজে বাধা, যে কোনো শুভ কাজের বাধা করা হয়, যেমন বিয়ে, চাকরি, কারো কোনো ব্যবসা আটকানো। আচ্ছা, ঠিক আছে, তো এইরকম ক্ষেত্রে একটা কেস স্টাডি বলতে পারি তোমাকে। একজন মা আমার কাছে এসেছিল, একটা ছেলের মা এসে বলেছিল যে আমার ছেলের বিয়েটা যে করে হোক আটকাও। কারণ ও যে মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছে সেই মেয়েটা বহু পুরুষের সাথে সম্পর্ক রাখে। আচ্ছা, বলে ছেলেকে আমি কোনোভাবেই বোঝাতে পারছি না, কারণ আমার বিশ্বাস আমার ছেলের উপরে ওরা বশীকরণ করে রেখেছে। ছেলেকে আমি কোনোভাবেই, ওই মেয়ে যদি আসে আমি কিন্তু মেয়েকে নিতে পারবো না। আরও একটা কারণ, মেয়েটা হচ্ছে ম্যাথর পরিবারের ছিল, বুঝতেই পারছো, অনেকের মধ্যে অনেক সংস্কার থাকে, হ্যাঁ রয়েছে। আরও তার মধ্যে বলছে যদিও ম্যাথর ঠিক আছে, কিন্তু সব থেকে যেটা আমার খারাপ লাগা চরিত্রগত। তো যেমন করে হোক তোমরা এই বিয়েটাকে আটকাও। সেই ক্ষেত্রে করেছিলাম। এই ক্ষেত্রে যেটা লাগে, ডাব লাগে, ডাহুক পাখি, ডাহুক পাখি লাগে। হ্যাঁ, ডাহুক পাখির গলায় ফাঁস দিয়ে রাখতে হয় যখন পুজোটা শুরু হয়, এবং ডাহুক পাখির ওপরে ওই যার বিয়েটা আটকালাম যার, তার ছবি লাগে, নাম লাগে, এবং সেখানে একটা পুজো হয় ছবির ওপরে, নামের ওপরে, এবং ডাহুকের গলায় ফাঁস দিয়ে একটা গাছে ঝুলিয়ে দেওয়া হয়, কিন্তু যেন না মরে যায় ডাহুকটা। তার একটা সময় আছে, 1 ঘন্টা 2 ঘন্টা এরকম আমরা ওরশিপটা করি, তারপরে গাছে ঝুলিয়ে দেওয়া যায়। ডাহুকটা যত ছটফট করবে আস্তে আস্তে মরে যাবে, বিয়েটা আটকে যায় ওখানে। তো ভদ্রমহিলার, মানে যিনি এসেছিলেন ওনার ছেলের বিয়েটা ওখানে আটকে গেছিল। পরে ওনার অনেক সমস্যা আসে, মেয়ের বাড়ি থেকে বুঝতে পারে না আমি এখানে বিয়েটা করব, তো বিয়েটা হয়। মানে আজকে এমন এমন জিনিস জানতাম যেগুলো হয়তো মুভিজে দেখা যেত বা যেগুলো হয়তো গল্পের বইতে পড়া যেত, বাট অ্যাকচুয়ালি যে রিয়েল লাইফের এক্সিস্টেন্সটা, এই এক্সিস্টেন্সটা যখন জানতে পারছি তোমার থেকে, এত ডার্ক তোমার ভাইবস বলো বা যাই বলো, আমি জানি না, বাট আমার নিজের পার্সোনালি মনে হয় যে, আমি ডার্ক বলবো না ব্যাপারটা, বাট একটা গ্রে শেড নিয়ে আসে, ভালো বাজের মাঝের একটা অবস্থা। একদম একদম অকাল্ট জিনিসটাই দেখো গভীর, এবং অকাল্টটাই ডার্ক। আমরা যে অকাল্টটা নিয়ে কাজ করি, অকাল্টে অনেক কিছু আছে। জাদুবিদ্যা, যদি তুমি এটা বলো, উইচক্রাফট মানে কি? জাদুবিদ্যা। উইচ হচ্ছে অ্যাকচুয়ালি জাদুবিদ্যার পারদর্শী নারী, আগের দিনও বলেছিলাম। তো এই জিনিসটাই ডার্ক। জাদু তুমি যত গভীরে যাবে, যত ডার্কে যাবে, তত ডার্ক। এই যে উইচ, এই উইচের কোনো আক্ষরিক শব্দ আছে? একদম, উইচের কিন্তু একটা ফুল ফর্ম আছে। আচ্ছা, কি এটা? হোয়াট এভার আই ক্যান, হোয়াট এভার আই ট্রাই ক্যান হ্যাপেন।
হোয়াট এভার আই ট্রাই ক্যান হ্যাপেন। ওকে, থ্যাংক ইউ মৌমিতা দি আজকে কৌশলের আড্ডাতে আসার জন্য। অ্যান্ড এরকম টাইপের জিনিসগুলো অনেক কিছু ছিল যেগুলো খুব সেন্সিটিভ, হয়তো শুনলে বমি চলে আসবে, বাট তুমি যে শেয়ার করলে অ্যান্ড তুমি যে রিচুয়ালসগুলোর ব্যাপারে বললে সেগুলো জেনে অনেকটা বেশি এনলাইটেন লাগছে। অ্যান্ড আই থিঙ্ক যারা এরকম ধরনের কন্টেন্ট ভালোবাসেন তাদের সবার এইগুলো ভালো লাগবে। বাট এটা আমি চাই এই যে বিদ্যাটা রয়েছে এই বিদ্যাটার যেন কোনো রকমের খারাপ বা বাজে প্রয়োগ বা কোনো ইনোসেন্ট মানুষের উপর যেন এটার প্রয়োগ না, একেবারেই না। যার জন্য ভুডো ক্রাফটে ওয়াইজ যে তোমাকে যে আজকে ডাউরিজম নিয়ে কথা বললাম, কোকুডা নিয়ে কথা বললাম এবং ট্যাঙ্গোরিজম বললাম, এই কাজগুলো কিন্তু আমরা খুব রেয়ার করি। এবং যখন কোনো কেস এরকম আমাদের কাছে আসে আমরা কিন্তু তার আগে প্রচুর দিন তার সাথে কথা বলি, অনেকগুলো সিটিং কিন্তু তার যায় এবং তার সাথে আমরা কথা বলি। এর প্রত্যেকটা কিন্তু কল আমরা রেকর্ড করি এবং দেখি তার কথা সেম থাকছে কিনা। মানুষ যখন কিছু মানে ইনোসেন্ট কারোর উপর অ্যাপ্লাই করতে আসবে তার কথার কিন্তু হেরফের হবে, একদম। তো আমরা নানাভাবে ওটা বুঝে নিই। থ্যাংক ইউ মৌমিতা দি কৌশলের আড্ডাতে আসার জন্য। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। তো এটাই ছিল আজকের এপিসোড। এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। মৌমিতা দিকে কি আপনারা আবার চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন এবং আমাদের এই নতুন চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী একটি এপিসোডে। ততক্ষণ অবধি কৌশলের আড্ডার এরকম আরও দুটি আড্ডা দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।